আজকে আমরা আলোচনা করব এনপিসিবিএল কোশ্চেন সলভ 2022 জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনিং। জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনিং আজকে যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষা আজকে তো দুটো পরীক্ষা হয়েছে, একটা এক্সিকিউটিভ ট্রেনিং আর একটা জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনিং। তো আমরা সর্বপ্রথম জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনিং প্রশ্ন সমাধান করব, তারপরে এক্সিকিউটিভ ট্রেনিং প্রশ্ন সমাধান করব। তো সর্বপ্রথমে যে ম্যাথটা ছিল একটা এসি সার্কিটের ম্যাথ। প্রথমে ওই প্রশ্নের আজকের প্রশ্নের প্রথমে যে রিটেন পার্ট ছিল সেই রিটেন পার্টের প্রথম ম্যাথটা ছিল কি এইটা, ঠিক আছে। বলছে এই সার্কিটে বলছে নিম্নোক্ত সার্কিটের ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারের জন্য জেড এর মান কত হবে এবং লোডের ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারটা কত হবে সেটা বাহির করো। তো আমরা জানি যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে আমরা কিসের মাধ্যমে করি? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে করি। কার মাধ্যমে করি? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে করি, ঠিক আছে। সর্বপ্রথম আমরা কি করব? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করে নেব। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে হলে আমাদের কি কি লাগে? জেড লাগে, জেডটিএস লাগবে এবং ভিটিএস লাগবে, এই তিনটে পার্ট লাগবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা জেডটিএস নির্ণয় করব। জেডটিএস কিভাবে নির্ণয় করব? যে লোডটাকে ওপেন করব। লোডটা কি করব? ওপেন। এই যে লোডটা ওপেন করলাম এবং এই লোডের সাপেক্ষে টোটাল যে ইম্পিডেন্স হবে সেটা কি হবে? থেভেনিন ইম্পিডেন্স। সেটা কি হবে? থেভেনিন ইম্পিডেন্স। তো যখন এই লোডের সাপেক্ষে আমরা টোটাল ইম্পিডেন্স বাহির করব তখন বাকি যে সোর্সগুলো থাকবে, কারেন্ট সোর্স হলে শর্ট, ভোল্টেজ সোর্স হলে কি কারেন্ট সোর্স হলে ওপেন, ভোল্টেজ সোর্স হলে কি হবে? শর্ট হবে। তাহলে এটা ভোল্টেজ সোর্স, এটা শর্ট, আর তো কোনো সোর্স নাই। তাহলে এটা শর্ট হলে এইটা প্যারালাল এইটা যোগ এইটা হয়। তাহলে কত হচ্ছে? 4 প্যারালাল 8 মাইনাস j of 6 যোগ j of 5। তাহলে এখান থেকে আমাদের কত আসবে? 2.933 প্লাস j of 4.466 ওহম। এটা কি আসলো? জেডটিএস থেভেনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আসলো, ঠিক আছে। তো এখন ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারে এসির বেলায় লোডের কয়েকটা ভেরিয়েশন আছে। মোট 4টা ভেরিয়েশন আছে। লোডের কয়টা ভেরিয়েশন আছে? মোট 4টা। যখন জেডএল ভেরিয়েবল তখন লোড অন্যরকম হবে, আবার যখন এখানে শুধু আরএল থাকবে তখন অন্যরকম ভাবে বের করতে হবে, আবার যখন এখানে জেডএল থাকবে বা জেডএল এর মধ্যে শুধু আরএল ভেরিয়েবল তখন একরকম হবে, আবার এখানে জেডএল থাকবে কিন্তু জেডএল এর মধ্যে শুধু এক্স ভেরিয়েবল অর্থাৎ আর এর মান দিয়ে দিবে এবং এক্স এর মান দিয়ে দিবে না, তখন আবার অন্যরকম। এইরকম যে 4টা যে পদ্ধতি আছে বা 4টা যে সমস্যা আছে সেই 4টা আমি এর আগে সমাধান করছি। আপনারা কেউ চাইলে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে রনি ফারভেজ পোস্ট ওয়ান সলিউশনের যে ইয়েটা আছে, প্লেলিস্টটা আছে, সেই প্লেলিস্টে ঢুকলে আপনি এসি সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার যেখানে আছে সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা এখন এটাই দেখি যে এখন কি দিছে? জেডএল ভেরিয়েবল। জেডএল ভেরিয়েবল মিন্স জেডএল মানে কি? আরএল প্লাস জে অফ এক্সএল, তাই না? জেডএল মানে কি? আরএল প্লাস জে অফ এক্সএল না এক্সডি, কারণ এখানে এক্সএল হবে না এক্সসি হবে, এটা তো জানি না। যাই হোক এইটা, তাই না? তার মানে আরো কি ভেরিয়েবল? এক্স ভেরিয়েবল। যখন উভয় ভেরিয়েবল তখন জেডএল ইকুয়াল টু জেডটিএস কনজুগেট হবে। যখন উভয় ভেরিয়েবল তখন কি হবে? জেডএল ইকুয়াল টু জেডটিএস কনজুগেট। তো জেডটিএস কনজুগেট মিন্স মান যা আছে তাই, জাস্ট কোনটা চেঞ্জ হয়ে যাবে। এই যেখানে প্লাস ছিল এখানে মাইনাস 4.466। তাহলে এখন আমরা কি করব? জেডটিএস পেলাম, জেডএল পেলাম, আমি কি লাগবে? ভিটিএস। কি লাগবে? ভিটিএস। আচ্ছা, ভিটিএস মানে কি? এখানকার ভোল্টেজ। ভিটিএস মানে কি? এখানকার ভোল্টেজ। এখানকার ভোল্টেজ মানে কি? এখানকার ভোল্টেজ। কারণ এর মধ্যে তো কোনো কারেন্ট যাবে না, একটা সোর্স আছে, একটা সোর্সে তখন এটা অ্যাক্টিভ হবে। এটা তো ওপেন হয়েছে, এটা তো ওপেনই থাকবে, আর কখনো শর্ট হবে না বা লাগবে না। তাহলে শুধু এইটুকু সার্কিট হচ্ছে। এতটুকু হলে এটা কি হচ্ছে? পিওর সিরিজ সার্কিট। এটা কি হচ্ছে? সিরিজ সার্কিট হচ্ছে। তাহলে এর আগে যে ভোল্টেজটা কোনটা? এটার ভোল্টেজ। তার মানে আমরা এটার ভোল্টেজ যেটা বের করবো সেটা এর ভোল্টেজ, আর এর ভোল্টেজ মানে কি? ভিটিএস। তাহলে এখন যেহেতু এটা সিরিজ সার্কিট তাহলে আমরা এখানে কি
একটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি যে মোট ভোল্টেজ গুণন ওখানকার ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স প্লাস 8 মাইনাস 0.6। তাহলে এখান থেকে আমাদের কত আসবে, এটা যদি ধরি 8 plus 4 plus 8 minus 0.6 7.453 angle of minus 10.3 angle of minus 10.3 আসে, ঠিক আছে। BTS টা পেলাম। তাহলে এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে পারবো। এটা কি ZTH, এটা কি ZL, ZTH। এই ম্যাথটা আগেও পড়াইছি, রনিপার বেজের আগেও আছে, অর্থাৎ BTCL 2021 আসছিল, এজন্য আগেও এই ম্যাথটা পড়াইছি, আবারও পড়াচ্ছি, সমস্যা নেই। এটা কি BTS। তাহলে এখন যদি আমরা লোড কারেন্ট বের করি IL, লোড কারেন্ট বের করলে কত হবে, IL ইকুয়াল টু কি হবে, BTH ডিভাইডেড বাই ZL যোগ ZTH ইকুয়াল টু কত পাবো আমরা 1.27 অ্যাঙ্গেল অফ মাইনাস 10.3 অ্যাম্পিয়ার। তো আমরা তো পাওয়ারের সূত্র জানি যে PL, পাওয়ারের সূত্র কি, পাওয়ারের সূত্র কি I স্কয়ার আর, পাওয়ারের সূত্র কি I স্কয়ার আর। পাওয়ারটা কোথাকার পাওয়ার বের করতে বলছে, লোডের, তাহলে লোডের পাওয়ার, তাহলে লোডের কারেন্ট স্কয়ার গুণন লোডের রেজিস্ট্যান্স, তাহলে IL RL, I কত আছে 1.27 স্কয়ার গুণন RL এর কত পাইছি লোডের ZL মানে এটা RL, এটা কি XL, তাহলে ZL কত পাইছি 2.933 XL মানে XC আর কি। তাহলে এখান থেকে কত আসবে আমাদের 4.73 ওয়াট। এটা হচ্ছে আমাদের নির্ণীত অ্যানসার, এটা আমাদের কি নির্ণীত অ্যানসার। কারো কোনো সমস্যা আছে? ভাই আমাদের কি প্রথম থেকে বলতে যে চারটা শর্ত বললেন, বলো কয়েকটা শর্ত বললেন না। হ্যাঁ, এই শর্ত এর আগে করে দিছি আমি, তোমার আমাকে নক দিও, সেখানে আমি তোমার ওইটা লিংক দিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখো না তোমার অলরেডি করা আছে, ঠিক আছে। মানে এখানে তো শুধু ZL ভেরিয়েবল, তো ZL এর মধ্যে কি কি থাকে RL এবং XL। তো এখানে যখন ZL না দিয়ে RL হলে কেমন হইতো, আবার ZL এর মধ্যে RL দিয়ে ZL, আবার বলতেছি যখন এখানে কি ZL, তো যদি শুধু RL থাকতো তখন একরকম হইতো, আবার ZL আছে RL এর মান দেওয়া X এর মান দেওয়া নেই তখন আর একরকম, আবার ZL আছে RL এর মান দেওয়া নেই X এর মান দেওয়া আছে তখন আর একরকম। মোট চারটা শর্ত আমি করে দিছি, তাই নতুন করে করলাম না। এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে কিনা, যতটুকু করলে এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? ভাই আমরা পাওয়ার সম্বন্ধে আরেকটা জিনিস জানি কি হয়, এখানে যদি ওই RR এর ভোল্টেজটা, হ্যাঁ পাওয়ার সমান একটা বলে VI না, VI cos θ, এটা তো এসি বলে তো VI cos θ, VI তো হবে না। তো এখন যদি আপনি VI cos θ দিয়ে করেন তাতেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু একটু জটিল হয়ে যাবে। কেন, এই ZL এর মধ্যে যে RL আছে তার ভোল্টেজ লাগবে, ZL এর মধ্যে যে আছে কি RL আছে তার ভোল্টেজ লাগবে, তখন না এখানকার কি লাগবে আমাদের ভোল্টেজ লাগবে, এখানকার ভোল্টেজ লাগবে, তখন আমরা VI cos θ দিতে পারবো, ঠিক আছে। ওইদিকে জটিল হবে, আপনি যদি এখানে VI cos θ দেন, এখানকার ভোল্টেজ নেন, তাহলে আপনি কি পাবেন, এখানে ভোল্টেজ দিলে আপনি টোটাল পাওয়ার পাবেন, আপনি তো টোটাল পাবেন, শুধু লোডের পাওয়ার পাবেন। কোথায় পাওয়ার লাগবে, লোডের পাওয়ার লাগবে, এই জন্য লোডের কারেন্ট বর্গ গুণন লোডের রেজিস্ট্যান্স। এখন আরেকটা কথা, সেই কথাটা আমি এর আগের ভিডিওতেও বলছি, এর আগে তো প্রায় 1 বছর আগেই এই ম্যাথটা করানো হয়েছে, তারপর আবারও সেই কথাটা বলছি। দেখেন এখানে বলেছে 10 ভোল্টেজ অ্যাঙ্গেল 0 তে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা সাদিকু থেকে ওঠানো, সাদিকুতে আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ধরে নিছে, এটা কোন ভ্যালু ধরে নিছে, ম্যাক্সিমাম ভ্যালু ধরে নিছে। কিন্তু কথা হচ্ছে এটা তো ম্যাক্সিমাম ভ্যালু আসলে না, ম্যাক্সিমাম ভ্যালু শুধু তখনই হবে যখন ইকুয়েশন আকারে থাকবে এবং ম্যাক্সিমাম বলে দিবে, যখন ইকুয়েশন আকারে থাকবে এবং ম্যাক্সিমাম বলে দিবে তখনই ম্যাক্সিমাম হবে। কিন্তু সাদিকু স্যার যিনি আছে উনি ফার্স্টে বলে দিছে যে এরকম ম্যাথকে বা এরকম যে মানটা থাকবে সেটাকে আমরা ম্যাক্সিমাম ধরে নিছি, মানে ওরা আগে থেকে অ্যাজাম্পশন করে নিছে। তো যদি আমি বলি যে ধরি, যদি এখানে লিখতাম ধরি 10 ভোল্ট কি ম্যাক্সিমাম, তাতে কোনো অসুবিধা হইতো না। যদি ধরতাম যে 10 ভোল্ট ম্যাক্সিমাম, তাতে কোনো অসুবিধা হইতো না। তবে আরএল দিয়ে করাই বেটার, কারণ শুধু সাদিকুতেই ম্যাক্সিমাম করা, তা উনি সে অ্যাজাম্পশন করে নিছে, মানে বলে দিছে যে ধরি, এই ধরিটা
ম্যাথের জায়গায় বলি নাই, এটা প্রথমেই বলছে, ঠিক আছে, অনেক আগে বলছে, ম্যাথ যেখানে করা সেখানে বলি নাই, তার অনেক আগে বলছে যে ধরি এটা ম্যাক্সিমাম, ঠিক আছে, এগুলো ওইগুলো টাইপের যত আছে সব ম্যাক্সিমাম, কিন্তু আমরা ম্যাক্সিমাম করবো না, আমরা কি করবো আরএমএস করবো। কেন? বাকি সবগুলো ম্যাথে আরএমএস, আর এমনিতেই আমরা যত এসি সার্কিট করছি না, কোনো কিছু বলা না থাকলে তো আমরা আরএমএস ধরেই করি, যত এসি সার্কিট সব তো আরএমএস ধরেই করে না, এই জন্য আমরা আরএমএস ধরেই করবো। যদি ম্যাক্সিমাম ধরতে যাই তাহলে অবশ্যই বলে দিব যে ধরি যে ভোল্টেজ দেওয়া আছে সেই ভোল্টেজটা কি ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম না করে এটা যাই হোক, যদি এখানে ম্যাক্সিমাম ধরতেন তাহলে পাওয়ারটা কত হইতো, এর অর্ধেক হয়ে যেত, ঠিক আছে। তো এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে বলতে পারি, না হলে মুছে দেবো। কনজিউমার কনজুগেট, বলতে কি কনজুগেট, কনজিউমার না, কনজুগেট। কনজুগেট বলতে কোন যেটা আছে তার বিপরীত হবে, কোন যেটা আছে তার বিপরীত হবে, কোন দ্বারা কোনটা বোঝায়, এটা বোঝায়। এখানে কি আছে প্লাস, তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস, এটা কি কনজুগেট বলে, ঠিক আছে। ভাই অ্যানসারটা তো মিললো না, যতটুকু 368 আমার কথা আপনি মনে হয় বোঝেন নাই, আপনি কইছিলেন আমি বলেছি বইতে যেটা করা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে করা আছে, ওরা না ম্যাক্সিমাম ধরে নিছে, কিন্তু এটা তো আসলে আমরা ম্যাক্সিমাম ধরবো না, আমরা আরএমএস ধরে করব, কারণ বইতে আগেই বলে দিছে যে আমরা ম্যাথটা ম্যাক্সিমাম ধরে করলাম, অর্থাৎ এই টাইপের যত ম্যাথ আছে সব আমরা ম্যাক্সিমাম ধরে করব যদি বলেন না, ঠিক আছে। কিন্তু অন্যান্য যে বইতে আছে বিএল থিওরি বলেন, আরো যত বই আছে, বা আমরা রেজোনেন্স টাইপের যত বই, রেজোনেন্স তো ওখান থেকে ওঠানো, মানে এমনিতে আমরা সাধারণভাবে যেগুলো করি সেগুলো দিয়ে তো আরএমএসই হয়, এটা কি হয় আরএমএসই হয়। যদি ম্যাক্সিমাম বলে দেয় অথবা ইকুয়েশন না দেয়, ম্যাক্সিমাম যদি বলে দেয় অথবা ইকুয়েশন যদি থাকে তখনই ম্যাক্সিমাম ধরবো, আর যদি ইকুয়েশন দেওয়া নাই ম্যাক্সিমাম দেওয়া নাই তখন আমরা আরএমএস ধরাটাই বেটার হবে সেই সময়। যদি ম্যাক্সিমাম ধরতাম তাহলে এখানে 2 কত আসতো 3 আসতো, ঠিক আছে, 2.3 আসতো। যদি আমরা আরএমএস ধরছি তাই তো 4.73, এটা ধরাই বেটার, ম্যাক্সিমাম ধরা থেকে আরএমএসটা ধরাই বেটার, ঠিক আছে। ম্যাক্সিমাম ধরলে বলে দিব যে ধরি এত। হাসান ভাই বুঝতে পারছেন? কাইয়ুম ভাই বুঝলাম সেটা ভাই, কিন্তু যে একটু নেট প্রবলেম তো কেটে আসে। আচ্ছা রেকর্ড তো হচ্ছে, দেখে নেবেন পরে, সমস্যা নেই। আর কোনো আর একটা কথা, বইতে যেটা দেওয়া আছে PL max equal to VTH square divided by 8 RTH, আমরা এটা দিয়ে করব না, আমরা এটা দিয়ে করব না। কেন এটা দিয়ে করব না? এটা আসলে মেইন সূত্র না, এটা আসলে মেইন সূত্র না। এখানে যদি ম্যাক্সিমাম ধরি তখন 8 হয়, আবার যদি আরএমএস ধরি তখন কিন্তু এখানে আবার 4 হয়ে যাবে। আবার এই লোড যদি জেডএল ভেরিয়েবল না হয়ে যদি আরএল ভেরিয়েবল হইতো তখন এই সূত্র আবার কি হইতো, চেঞ্জ হয়ে যেত, সূত্রটা আবার কি হয়ে চেঞ্জ হয়ে যেত। আবার যখন এই দুইটার মধ্যে একটা ভেরিয়েবল হবে তখন আবার সূত্র চেঞ্জ হয়ে যেত। সেজন্য আমরা এই যে সূত্র আছে এটা দিয়ে করবো না, আমরা মেইন যে সূত্র সেটা দিয়ে করবো আই স্কয়ার আর। মেইন যে সূত্র সেটা দিয়ে করবো কোন সূত্র, আই স্কয়ার আর। এখানে যেটাই ভেরিয়েবল হোক, আর এল হোক, এক্স এল হোক, শুধু আর হোক, শুধু জেড হোক, যাই হোক না কেন, সূত্র একটাই আই স্কয়ার আর। এটা দিয়ে করলে সব থেকে ভালো অপশন, ঠিক আছে। মুছে দিলাম তাহলে। এখন আমরা দ্বিতীয় নম্বর একটা ম্যাথ ছিল সেটাতে যাবো। আচ্ছা আমি প্রশ্ন লিখলাম না, ঠিক আছে, প্রশ্ন আমি লিখলাম না, প্রশ্ন আমি বলতেছি, আপনারা পরে কারেকশন লিখে নিন, আমি তো মুখে বলে দিচ্ছি। বলছে যে নিচের সার্কিটের আউটপুট ওয়েভ অঙ্কন করো যার ইনপুট পিক টু পিক ভোল্টেজ 20 অর্থাৎ 20 এবং ধরে নাও ডায়োডটি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ। ডায়োডটি কি করে কনস্ট্যান্ট, ডায়োডটি ভোল্টেজ ড্রপ কি কনস্ট্যান্ট, ঠিক আছে। তো সার্কিট কেমন ছিল আপনাদের কিন্তু একটু আগে ম্যাথটা এইটা ম্যাথ পড়ালাম, ঠিক আছে, ক্লাস নিলাম একটু আগে, সেটা কিন্তু পড়ালাম। এটা 4 ভোল্টেজ আর প্লাস মাইনাস এটা কি আউটপুট, ঠিক আছে। তো এখানে যেটা দিয়ে দিছে ওরা, যে ওয়েভটা দিয়ে দিছে এই যে ওয়েভটা দিয়ে দিছে, এখানে কত পিক টু পিক ভ্যালু বলছে, ঠিক আছে। তাহলে পিক টু পিক কত বলছে 20 ভোল্ট।
এটা ইনপুট ওয়েভ, ঠিক আছে, এটা কি ইনপুট ওয়েভ। আমি প্রশ্নটা আবার বলতেছি, বলছে নিচের সার্কিটের আউটপুট ওয়েভ অঙ্কন করো যাহার ইনপুট, এই যে এটা ইনপুট সিগন্যাল, ইনপুটের পিক টু পিক, এই পিক এই পিক, পিক টু পিক কত 20 ভোল্টেজ। ধরে নাও ডায়োডটি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ দেয়, ঠিক আছে, ডায়োডটি ভোল্টেজ ড্রপ কি কনস্ট্যান্ট, মানে তাপমাত্রা পরিবর্তন, এসি না তো এসি তো, ঠিক আছে। আর তাপমাত্রা পরিবর্তনের সাথে কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সাথে ডায়োডের যে ভোল্টেজ, এটা তো আইডিয়াল, কোনো কিছু বলি নাই, মানে আইডিয়াল। তো যদি সিলিকন হতো তাহলে এর কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ কত হতো 0.7, ঠিক আছে, সিলিকন হলে এর ভোল্টেজ ড্রপ কত হতো 0.7। তো এখন যদি এসি তো টেম্পারেচার যদি বাড়ে তাহলে আমরা কিন্তু এই যে ব্যারিয়ার ভোল্টেজটা আছে, এখানে যে ব্যারিয়ার ভোল্টেজটা আছে, এর যে ব্যারিয়ার ভোল্টেজ সেটাও কিন্তু চেঞ্জ হয়, সেটাও কি চেঞ্জ হয়, তাপমাত্রার সাথে ব্যারিয়ার ভোল্টেজ চেঞ্জ হয়, তাপমাত্রার সাথে এর মধ্যে যে রিভার্স কারেন্ট আছে সেই রিভার্স কারেন্টটাও কি চেঞ্জ হয়। এটা আমরা কিন্তু অনেক আগেই দেখছি, আপনাদের তো এখন ইলেকট্রনিক চলতেছে, তো ইলেকট্রনিক্সে তো আমি ফার্স্টে এগুলা দেখাইছি, ঠিক আছে। তো আমি আর এদিকে যাব না। তো এখন বলছে ডায়োডটি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ, মানে তাপমাত্রা সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো এটা বলে দিলেও আমরা তাপমাত্রা কনস্ট্যান্ট ধরতাম, বলে না দিলেও কনস্ট্যান্ট ধরতাম, ওটা জাস্ট একটু কনফিউশনের জন্য বলে দিয়েছে, ঠিক আছে। তাপমাত্রা চেঞ্জ বলি নাই, তার মানে কি এটা রুম টেম্পারেচারের সাথে আছে, মানে কনস্ট্যান্ট টেম্পারেচার সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট। আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে ব্যারিয়ার ভোল্টেজ তো কি হবে, কনস্ট্যান্ট। তো ওর ব্যারিয়ার ভোল্টেজ কত 0, যেহেতু কোনো কিছু বলে নাই, তার মানে কি এটা আইডিয়াল ডায়োড, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা এখন বুঝলাম তাহলে এর ভোল্টেজটা এখন কত 10 ভোল্টেজ, কারণ পিক টু পিক 20 হলে ম্যাক্সিমাম ভ্যালু কত হয় 10 হয়, পিক টু পিক 20 হলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 10 হবে। এখন বলছে আমাদের আউটপুট ওয়েভটা নির্ণয় করো, কারণ আউটপুট ওয়েভ আমরা নির্ণয় করব তার আগে আমরা নিলাম টাইমের রেসপেক্টে, ঠিক আছে, টাইমের রেসপেক্টে নিলাম। এখন যখন পজিটিভ নেই অঙ্কন করে দিয়ে পজিটিভ হাফ সাইকেল, যখন পজিটিভ হাফ সাইকেল দেব, পজিটিভ হাফ সাইকেল মানে কি এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস দিলাম। আচ্ছা, সাইকেল দেওয়ার আগে আমরা একটা জিনিস চেক করে নিব, যে ব্যাটারিটা দেওয়া আছে সেই ব্যাটারির জন্য ডায়োডটা ফরওয়ার্ড কন্ডিশনে আছে কিনা। আমি কিন্তু এর আগে আজকে শুরুতেই যে ক্লাস ছিল সেটা কিন্তু বলেছিলাম, আজকে আমাদের ক্লিপিং ক্লাস শুরু হলো, সেখানে বলছি যে সর্বপ্রথম আমাদের চেক দিতে হবে যদি ব্যাটারি থাকে ব্যাটারির জন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাই কিনা, ব্যাটারির জন্য কিন্তু ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। তার মানে আমরা ইনপুটে ভোল্টেজ না দিলেও ডায়োডটা কন্ডাকশন পাবে। ইনপুটে যদি 0 দেই, ইনপুটে কোনো ভোল্টেজ দেই কিন্তু ডায়োডটা কন্ডাকশন পাচ্ছে, কেন, কারণ এই ব্যাটারি 4 ভোল্টের এটা ফরওয়ার্ড বায়াস দেওয়া আছে, সেজন্য ডায়োডটা কন্ডাকশন পাবে। তাহলে আমরা এখানে ধরে নেই, এটা দিয়ে নেই আগে মিনিট, যেহেতু 4 ভোল্ট আছে, এটা কত ভোল্ট 4 ভোল্ট আছে, এর বরাবর আচ্ছা, তাহলে কি হবে 4 ভোল্টেজ পর্যন্ত কি পাবে, আউটপুট পাবে, ঠিক আছে। 4 ভোল্টেজ পর্যন্ত থাকবে সবসময়, 4 ভোল্টেজ পর্যন্ত এ কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। কেন, কারণ আমরা ইনপুট সিগন্যাল দেই অথবা না দেই, ডায়োড যেহেতু ব্যাটারির জন্য আমাদের কি ডায়োডটা ফরওয়ার্ড পাচ্ছে, সুতরাং আমাদের এখানে ডায়োড ফরওয়ার্ড থাকবে, আমরা ইনপুট দেই অথবা না দিই, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যেটা যে এখন পজিটিভ সাইকেল দেব, পজিটিভ হাফ সাইকেল। তো পজিটিভ হাফ সাইকেল দিয়ে আমরা কি 10 ভোল্টেজ দেওয়া, কত ভোল্টেজ দেওয়া 10, যেহেতু এসি ভোল্টেজ, এটা কি ভোল্টেজ, এসি ভোল্টেজ, তাহলে একবারে তো আর 10 দিব না, আমরা আস্তে আস্তে 10 দেব, অর্থাৎ প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9, তারপর 10, আবার আস্তে আস্তে কমতে থাকবে। এরকম ভাবে তো এসি ভোল্টেজটা ওঠে, তাই না, সাইনোসয়েডাল না, অ্যানালগ না, আস্তে আস্তে উঠবে, এটা তো ডিজিটাল না যে একবারে ধাম করে উঠে যাবে, ঠিক আছে। তো আমরা মনে করি যে সর্বপ্রথম আমাদের ভোল্টেজটা দেওয়া হচ্ছে যে Vin দিলাম, V তে 10 যাবে, তো 10 তো আগে যাবে না, মনে করি Vin 1 ভোল্টেজ, প্রথমে কি Vin 1 ভোল্টেজ, তাহলে Vin 1 ভোল্টেজ দিলে ডায়োডটা অ্যাক্টিভ হয় নাকি হয় না সেটা একটু দেখি। তাহলে এখানে যদি 1 ভোল্টেজ দেই, এখানে কি 1 ভোল্টেজ কি আছে, রিভার্স, 4 ভোল্টেজ কি আছে, ফরওয়ার্ড, তাহলে ডায়োডটা বেশি ভোল্টেজ কি ফরওয়ার্ড আছে না, কারণ ডায়োডটা কি হবে, কন্ডাকশন পাবে। তাহলে যদি ডায়োডটা কন্ডাকশন পায় তাহলে এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তাহলে শর্ট যদি হয়ে যায় তাহলে এখানে যদি KVL দেই, KVL দিয়ে আগে ইকুয়েশন নির্ণয় করে নেই, দেখি KVL যদি দেই, KVL দিলে আমরা কি পাবো, V output equal to
4 ভোল্টেজ ভি আউটপুট ইকুয়াল টু ভি ভি মানে এই ব্যাটারি রিডিং তাহলে ভি আউটপুট ইকুয়াল টু ভি এটা ইকুয়েশন দিয়ে দিলাম তাহলে ভি আউটপুট ইকুয়াল টু কত পেলাম 4 ভোল্টেজ এখানে ভোল্টেজ চাইছে তাহলে এর আর প্যারালাল ভোল্টেজ সমান তাহলে কত পেলাম 4 ভোল্টেজ পেলাম ঠিক আছে আবার যখন ভি ইনপুট ইকুয়াল টু 2 ভোল্টেজ দিব তাহলে 2 ভোল্টেজ মানে কি এখানে ডাউটটা কি ছিল রিভার্স আবার অঙ্কন করি কি ছিল সাপ্লাইয়ের সাথে রিভার্সে কত পাচ্ছে 2 ফরওয়ার্ডে কত পাচ্ছে 4 তাহলে অবশ্যই ফরওয়ার্ড হবে কেন কারণ ফরওয়ার্ড ভোল্টেজ বেশি তাহলে যেহেতু ফরওয়ার্ড পাবে তার মানে কি তখন আউটপুট ইকুয়াল টু কত ভোল্টেজ হবে 4 ভোল্টেজ হবে তখন আউটপুট ইকুয়াল টু কত ভোল্টেজ হবে 4 ভোল্টেজ হবে আবার দেখতেছি ভি ইনপুট ইকুয়াল টু 3 ভোল্টেজ দিলেও আউটপুট কত হবে 4 ভোল্টেজ হবে কেন কারণ রিভার্সে 3 ফরওয়ার্ডে কি 4 তার মানে কি ডাউটটা অ্যাক্টিভ আবার যদি আমরা যদি দেই ভি ইন ইকুয়াল টু কত দেই যদি 4 দেই তাহলে আমাদের কত হবে ভি ইকুয়াল টু 4 এটা দিলাম কত 4 ভি ইন ইকুয়াল টু 4 এটাও কিন্তু কত দিলাম 4 তাহলে ভি আউটপুট ইকুয়াল টু এইবার দেখব আউটপুট ইকুয়াল টু কত হচ্ছে ঠিক আছে 4 দিলাম তাহলে এখানে যদি 4 দেই তাহলে এর মানটা কত হবে 4 দিলে এর মানটা কত হবে 0 ভিটিএস কত হবে 0 আমরা ভিটিএস দিই তো দেখাইছি না তাহলে এর যে ভোল্টেজ সেটা কত হবে 0 ভোল্টেজ আর আইডিয়াল দাও 0 ভোল্টেজ অ্যাক্টিভ তার মানে এই অবস্থায় আউটপুট কত হবে আমাদের 4 ভোল্টেজ হবে এই অবস্থায় আউটপুট কত হবে 4 হবে এইবার যখন ভিই 5 ভোল্টেজ দিব যখন ভিই 5 ভোল্টেজ দিব তখন কি হবে দেখি রিভার্স বায়াস কত 5 ভোল্টেজ ফরওয়ার্ড কত 4 তাহলে ফরওয়ার্ড থেকে রিভার্স কিন্তু বেশি তার মানে ডাউটটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে ডাউটটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে যেহেতু রিভার্স বায়াস পাচ্ছে তাহলে ওপেন হয়ে গেলে কি এদিক দিয়ে কোনো কাজ যাবে না তার মানে এই শাখাটা কোনো কাজ করবে না তখন আমরা কি এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ মানে কি টোটাল ভোল্টেজ যদি এটা হয় তো এখান থেকে এটা মানে কি এটা যদি এটা না তাহলে এখান থেকে এটা মানে কি এখন টোটালটা তাহলে টোটালটা মানে কি হচ্ছে এখন ভি আউটপুট ইকুয়াল টু ভি ইন ভি আউটপুট ইকুয়াল টু ভি ইন তার মানে আমরা দেখলাম অর্থাৎ কত 5 ভোল্টেজ তার মানে আমরা এখানে কি দেখলাম যে আমরা 4 ভোল্টেজ পর্যন্ত ইনপুট দেওয়ার 4 ভোল্টেজ পর্যন্ত ইনপুট যতক্ষণ পর্যন্ত দিচ্ছি 4 ভোল্টেজ ততক্ষণ পর্যন্ত কিন্তু কে এই যে ব্যাটারি আছে সেই ব্যাটারির জন্য সবসময় কি আউটপুট থাকতেই তার মানে 4 ভোল্টেজ যেটা সেটা সবসময় থাকবেই 4 ভোল্টেজ যেটা সেটা সবসময় আউটপুট থাকবেই তে ওয়েভ হওয়া শুরু করবে কোন থেকে এই যে যখন ভি ইনপুট 5 দেব তখন থেকে ওয়েভ হওয়া শুরু করবে তাহলে ওয়েভ হওয়া কই থেকে শুরু করবে এখান থেকে ভি ইনপুট যখন 5 ঠিক আছে তাহলে 5 এই যে 5 ঠিক আছে ভি ইনপুট যখন 5 এই যে এখানে 5 এখান থেকে উঠে এখানে আসবে এখন এখান থেকে কেন উঠলো কারণ আমাদের ওঠার কথা ছিল কই থেকে এখান থেকে তো উঠবে কারণ এখান থেকে ওঠার পর কেন এখান থেকে উঠবে কারণ এই যে সময়টা আছে এই সময় তো এ তো নিয়ে নিছে এই যে 4 ভোল্টেজটা এই 4 ভোল্টেজটা তো এতটুকু সময় নিয়ে নিছে মানে এতটুকু যে সময় এই সময়টুকু কি দিচ্ছে ব্যাটারিটা আউটপুট দিচ্ছে তাহলে অবশ্যই এই ব্যাটারি পর্যন্ত যে সময় সেই সময় পর থেকেই তো শুরু হবে তাই সেই সময় পর থেকেই শুরু করছি পজিটিভ ওয়েভে কার কোনো সমস্যা আছে ভাইয়া যে কনস্ট্যান্ট ভোল্টেজ ছিল আসলে ডায়োডের ওটা কোনো কাজে আসবে না না কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ বলতে বোঝাচ্ছে যদি আপনার টেম্পারেচার চেঞ্জ হয় তো টেম্পারেচার চেঞ্জ হবে না কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ বলতে বোঝাচ্ছে কনস্ট্যান্ট তাপমাত্রা কনস্ট্যান্ট কি তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা কি এখানে কনস্ট্যান্ট তাপমাত্রা কি এখানে কনস্ট্যান্ট ঠিক আছে তার মানে এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে সেটাই থাকবে যেহেতু আইডিয়াল মানে 0 ভোল্টেজ দেওয়া আছে যাক এখানে ভি অর্থাৎ আস্তে আস্তে যখন 10 পর্যন্ত উঠবো এই 10 উঠতেছে আস্তে আস্তে নামতে আবার যখন 4 এ চলে আসবো তখন আবার কি হয়ে যাবে এখানে নেমে যাবে কিন্তু 4 এর নিচে যাইতে পারবে না কেন কারণ আমরা দেখছি 4 এর নিচে গেলে 4 বা 4 এর নিচে গেলে ব্যাটারিটা কি হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় মানে ব্যাটারির জন্য এই ডায়োড কি পাওয়া যায় অ্যাক্টিভ হয়ে যায় ডায়োড তাই তখন পর্যন্ত আমরা কি পাবো ব্যাটারি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমরা কোনটা পাবো ব্যাটারি পাবো ঠিক আছে আর কোনো সমস্যা আছে এটাতে যদি একটু আগে করাইছি আপনাদের তারপর আবারও করালাম সমস্যা নাই যদি সমস্যা না থাকে আমি সেকেন্ড হাফ ওয়েভে যাব সমস্যা না থাকলে সেকেন্ড হাফ ওয়েভে যাব কারো কোনো সমস্যা না থাকলে সেকেন্ড হাফ ওয়েভে যাব কিন্তু সমস্যা থাকলে বলি সমস্যা নাই তাহলে মুছে দিলাম এখন সেকেন্ড হাফ ওয়েভ ঠিক আছে এইবার সেকেন্ড হাফ ওয়েভ তাহলে এখন ডাউটটাকে যেমন ছিল তেমন অঙ্কন করে নিই তার মানে কি এটা মাইনাস এটা কি প্লাস
এটা মাইনাস, এটা প্লাস। তো সেকেন্ড হাফ ওয়েভে আমরা দেখতে পাচ্ছি যে যখন 1 ভোল্টেজ দিব, এটা কি 1 ভোল্টেজ দিব, এদিক কি আসবে 4 ভোল্টেজ। 1 ভোল্টেজ যখন দেব এটা কি ভোল্টেজ আসবে 4 ভোল্টেজ। তো 1 যখন দিব -1, অবশ্যই কি -1, কেন? কারণ এই যে নেগেটিভ হাফ ওয়েভ, কি নেগেটিভ হাফ ওয়েভ, সেকেন্ড জেনারেশনে কি নেগেটিভ হাফ ওয়েভ বেল এখন দিচ্ছি। তো নেগেটিভ ভোল্টেজ দিয়ে নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভ ফরওয়ার্ড, পজিটিভ এই ব্যাটারি পজিটিভের সাথে ডায়োডের পজিটিভ, তাও ফরওয়ার্ড। আবার বলতেছি সাপ্লাই নেগেটিভের সাথে ডায়োডের নেগেটিভ, তার মানে কি ফরওয়ার্ড। আবার ব্যাটারির পজিটিভের সাথে ডায়োডের পজিটিভ, তার মানে কি ফরওয়ার্ড। অর্থাৎ সাপ্লাইয়ের জন্য ফরওয়ার্ড, ডায়োডের এই ব্যাটারির জন্য ফরওয়ার্ড। তার মানে এ কখনো আর রিভার্সে যাবে না। সাপ্লাই যতই বাড়ায় ফরওয়ার্ড আরো তত বাড়তে থাকবে, ঠিক আছে। তার মানে এ আর কখনো ইয়েতে যাবে না, কোথায় রিভার্স বাইসে যাবে না, সবসময় কি থাকবে ফরওয়ার্ড বাইসেই থাকবে। কেন? সাপ্লাইও ফরওয়ার্ড, আবার ব্যাটারিও ফরওয়ার্ড। তার মানে ফরওয়ার্ড যদি হয় তাহলে ডায়োডটা কি হয়ে যাবে শর্ট কারণ আইডিয়া, তাহলে আউটপুট ইকুয়াল কি আছে 4। আউটপুট ইকুয়াল কত হচ্ছে 4। তার মানে এই 0 থেকে একদম 10 পর্যন্ত, এই 0 থেকে একদম 10 পর্যন্ত কত থাকবে আউটপুট 4 থাকবে। তাহলে এই যে আমরা শুরু করে দিয়ে করব, এই যে 10 পর্যন্ত থাকবে, একদম এই পর্যন্ত কি থাকবে 10, এই যে এই পর্যন্ত 4 থাকবে, এবং কি থাকবে 4 থাকবে। তাহলে এই পর্যন্ত আপনি ওয়েভ অঙ্কন করতে নেই, যেমন আছে তেমন রেখে দিচ্ছি, কারণ অলরেডি আমরা তো 4 ভোল্টেজ অঙ্কন করছি। এটা হচ্ছে কত 10 ভোল্ট, এখান থেকে কারণ সমস্যা থাকলে বলতে পারি। এই রিপিং ক্লাসটা দিবেন না, গুগল মিটে যাবেন। হ্যাঁ কাউসার কি বললাম? এই রেকর্ডিং ক্লাসটা ফেসবুকে দিবেন না গুগল মিটে দিবেন? রেকর্ডিং ক্লাসটা ফেসবুকে দিবেন না গুগল মিটে দিবেন? আমাদের না না, এটা ইউটিউবে দিয়ে দেবো, এটা ইউটিউবে দেবো। আচ্ছা আজ তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে। এখন 3 নম্বর যেটা ম্যাথ ছিল, আমি প্রশ্ন লিখবো না, কারণ প্রশ্ন লিখতে হলে অনেক সময় লাগবে। আমি প্রশ্ন লিখবো না, আমি প্রশ্ন বলে দিব, আপনারা যখন দেখবেন তখন প্রশ্নটা নোট করে নেবেন। প্রশ্নটা হচ্ছে একটি সেপারেটলি, এটা হচ্ছে চ্যাপম্যানের, ঠিক আছে। চ্যাপম্যান নামে একটা বই আছে ইলেকট্রিক্যাল মেশিনের, সেই চ্যাপম্যানের বই 8 এক্সাম্পল নাম্বার 8.4, এক্সাম্পল নাম্বার কত 8.4। তো বলছে একটি সেপারেটলি ডিসি মোটর, মোটরটা কি সেপারেটলি ডিসি মোটর। তো সেপারেটলি ডিসি মোটর অঙ্কন করি একটা। ব্রাশের কথা বলা নাই, তাই ব্রাশ আর দিলাম না। প্লাস মাইনাস ইবি, ব্রাশ ভোল্টেজ ড্রপের কথা বলা নাই। আচ্ছা ব্রাশ দাও, ভোল্টেজ ড্রপের যেহেতু বলা নাই তার মানে ব্রাশের ভোল্টেজ ড্রপ নাই। আচ্ছা আর্মেচার রেজিস্ট্যান্স 0.3, আচ্ছা আর্মেচার রেজিস্ট্যান্স 0.3। আচ্ছা সাপ্লাই পরে দেখতেছি আমরা, সাপ্লাই নিয়ে কথা আছে। আর একটা আছে ফিল্ড ওয়াইন্ডিং, ফিল্ড ওয়াইন্ডিং দিয়ে দিছে কত 41.7, 41.79। আচ্ছা তাহলে আমি প্রশ্নটা আবার করি। বলছে এটি সেপারেটলি ডিসি মোটর। প্রশ্ন আমি যেটা পড়তেছি হুবহু এটাই ছিল, অনেকে অনেক জায়গায় দিয়েছে, দেখলাম ওখানে প্রশ্ন অনেক কথা মিসিং, অনেক কথা সেখানে কি আছে মিসিং আছে। আর কথার উপরেই ম্যাথ, কারণ এখানে কথা দিয়ে অনেক কিছু চেঞ্জ করে, ম্যাথ তো সবাই পারে, কিন্তু এখানে যে কথা দিয়ে চেঞ্জ করছে এটার জন্য কিন্তু অনেক সমস্যা হয়েছে, ঠিক আছে। কথাগুলো আগে শুনতে হবে। বলেছে একটি সেপারেটলি ডিসি মোটরের 1000 এইচপি, আসলে এটা 1000 না, 1000 এত ওয়াটের মোটর কখন হবে। যাই হোক এটা 1000 ছিল না, মূল প্রশ্নে 100 ছিল, তারা দিয়েছে 1000, সমস্যা নাই। তাহলে আউটপুট কত দিছে 1000 এইচপি, 1000 এইচপি, 1000 এইচপি মানে 746 কিলোওয়াট, 746 কিলোওয়াট, ঠিক আছে। তারপরে কি আছে একটি সেপারেটলি ডিসি মোটরের 1000 এইচপি 250 ভোল্ট। 250 ভোল্ট কি অবশ্যই লাইন ভোল্টেজ, কোনো কিছু না বললে ভোল্টেজটা কি হবে অবশ্যই লাইন ভোল্টেজ। এবং আরপিএম কত আছে আমি আগে লিখে নেই, 1200 আরপিএম, 1200 আরপিএম। আর এ ইকুয়াল টু 0.03, ফিল্ড রেজিস্ট্যান্স 41.679, ঠিক আছে। এবার প্রশ্নটা করি। বলছে একটি সেপারেটলি ডিসি মোটরের 1000 এইচপি 250 ভোল্ট 1200 আরপিএম
আর্মেচার রেজিস্ট্যান্স 0.03 এবং ফিল্ড রেজিস্ট্যান্স 41.679 ওহম দেওয়া আছে। আর্মেচার রিঅ্যাকশনকে ইগনোর করো। এখন এতটুকু আগে চলে আসে, আর্মেচার রিঅ্যাকশনকে ইগনোর করা কি বলতে কি বোঝায়? আর্মেচার রিঅ্যাকশন মানে কি? অতিরিক্ত একটা ফ্লাক্স তৈরি করা। তো বলছে অতিরিক্ত যে ফ্লাক্স তৈরি হয় এটা কিন্তু আর মূল ফ্লাক্স কি করে? বাধা প্রদান করে। এটা হচ্ছে কি অতিরিক্ত ফ্লাক্স তৈরি। আর্মেচার রিঅ্যাকশন সংক্ষেপে বলছে আর্মেচার রিঅ্যাকশন বলতে একটা কারেন্ট প্রবাহের জন্য একটা অতিরিক্ত ফ্লাক্স তৈরি হয়, যে ফ্লাক্স মূল ফ্লাক্স কে কি করে? বাধা প্রদান করে, যার জন্য মূল ফ্লাক্স কি করে কি হয়ে যায়? কমে যায়। এজন্য বলছে আর্মেচার রিঅ্যাকশনকে ইগনোর করো, অর্থাৎ অতিরিক্ত যে ফ্লাক্স কি হবে উৎপন্ন হবে সে অতিরিক্ত ফ্লাক্স উৎপন্ন কি করো? বাদ দিয়ে দাও। উৎপন্ন কি করো? বাদ দিয়ে দাও। অর্থাৎ প্রথমে যে ফ্লাক্স ছিল তারপরেও কি সেম ফ্লাক্স। তো এখানে তো ফ্লাক্সের কোনো কাহিনী নাই, তো ফ্লাক্সের দিক যাবো না, ওটা একটু আর কি ভালো থেকে খাওয়ানোর জন্য দিয়ে দিছে। যাই হোক, বলছে আর্মেচার রিঅ্যাকশন ইগনোর। তো আর্মেচার রিঅ্যাকশন ইগনোর করার দরকার নেই, কারণ আর্মেচার রিঅ্যাকশন এখানে কাজও নাই, ফ্লাক্সের তো কাজ নাই। তারপরে কি বলছে? মোটরটির প্রাথমিক আর্মেচার ভোল্টেজ, প্রাথমিক আর্মেচার ভোল্টেজ, প্রাথমিক আর্মেচার ভোল্টেজ এটা বুঝতে হবে, এখানে একটু সমস্যা, ঠিক আছে? প্রাথমিক আর্মেচার ভোল্টেজ কত দিছে? 250 ভোল্টেজ। এই 250 ভোল্টেজ মানে কি? এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভোল্টেজ। প্রাথমিক আর্মেচার ভোল্টেজ কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভোল্টেজ। কেন? কারণ আর্মেচার বলতে কিন্তু এই টোটাল টুকু বোঝায়। আর্মেচার মানে কি? এই টোটাল, এই যে রেজিস্ট্যান্স দিছি এটা কিন্তু এই আর্মেচারের মধ্যে ছিল। আমরা হিসাবের সুবিধার্থে এটাকে আমরা সার্কিটের বাইরে বের করে নিয়ে আসছি। মূলত এই যে ব্রাশ, এই ব্রাশের মধ্যে ছিল এই রেজিস্ট্যান্স, এটা আমরা কোন দিছি? বাইরে নিয়ে আসছি। তার মানে আর্মেচারের টোটাল রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়? দুই ব্রাশ তাপের ভোল্টেজ। আর্মেচারের টোটাল ভোল্টেজ বলতে কি বোঝায়? দুই ব্রাশ তাপের ভোল্টেজ। আর যদি বলতো 0 পয়েন্ট সামথিং, তার মানে শুধু আর্মেচার রেজিস্ট্যান্সের ভোল্টেজ। যখনই বড় ভোল্টেজ দেখবে তখনই বুঝতে পারবো যেটা, যখন আর্মেচার ভোল্টেজ বলবে বড়টা আর দেওয়া থাকবে তখনই বুঝতে হবে সেটা দুই ব্রাশ তাপের মধ্যকার ভোল্টেজ, অর্থাৎ এর মধ্যে ভোল্টেজ। আর রেজিস্ট্যান্সটা কার মধ্যে ছিল? এর মধ্যে। বের করে আসছে কোথায়? বাইরে। তার মানে এখান থেকে এখন এই পর্যন্ত ভোল্টেজ। তাহলে এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ মানে কি? লাইন ভোল্টেজ। এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ মানে কি? এটা লাইন ভোল্টেজ। যদি বলতো আর্মেচারের উৎপন্ন ভোল্টেজ তখন কিন্তু ইবি হইতো। যদি বলতো আর্মেচারের উৎপন্ন ভোল্টেজ তখন হয়তো কি? ইবি। এই জায়গায় কিন্তু অনেকের সমস্যা হয়েছে। যদি বলতো আর্মেচারের উৎপন্ন ভোল্টেজ তাহলে হয়তো কি? ইবি। যেহেতু বলছে আর্মেচারের ভোল্টেজ তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভোল্টেজ কত দিলাম? 250 ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে 250 ভোল্টেজ এবং হ্যাঁ বলেন। পাক সংখ্যা তো 1200 না 1109 ছিল। আচ্ছা থাক, ও কই দিক থাক, এখানে আমি শেষ করি। আচ্ছা, তো এখন বলছে আর্মেচার রিঅ্যাকশন ইগনোর। মোটরটি প্রাথমিক আর্মেচার ভোল্টেজ 250 এবং আর্মেচার কারেন্ট কত? 120 এম্পিয়ার। আর্মেচার কারেন্ট কত? 120 এম্পিয়ার। আর্মেচার কারেন্ট কত? 120 এম্পিয়ার, ঠিক আছে? এবার বলছে আরপিএম কত দিছে? এরা আবার আরপিএম দিয়ে দিছে, অর্থাৎ এর মান, এর ওয়ানের মান আরেকটা দিয়ে দিছে, ঠিক আছে? কত? 1103 আরপিএম। তার মানে বুঝতে হবে এই যে 1200, এই 1200 তো এটা হচ্ছে কি ওখানে যে আছে গ্রেডেড, ঠিক আছে? ওয়েট, সময় শেষ। আচ্ছা, এখন এই যে আরপিএম দেওয়া আছে এটা তো মোটরের গায়ে লেখা আছে। এটা কি? মোটরের গাড়িতে এটা এগুলো লেখা আছে, ঠিক আছে? কিন্তু ওরা বলছে যে মোটরটা চলতেছে কততে? 1003 তে। কততে চলতেছে? 1003 আরপিএম। তাহলে অবশ্যই আমাদের আরপিএম এটা ধরতে হবে। এটা কিন্তু ধরা যাবে না,
ধরতে হবে কোনটা, এইটা, কারণ ওরা বলতেছে মোটর, এটা তো মোটর রিলেটেড চলতেছে, কিন্তু এটাতে ওরা বলে দিছে মোটর যখন এটাতে আরপিএম এ চলে তখন আর্মেচার ভোল্টেজ কত হয় 250। আচ্ছা, তাহলে আমরা আরপিএম পেলাম। তাহলে বলছে এবার পরবর্তী প্রশ্ন কি বলছে, যে আর্মেচার কারেন্ট 120 অ্যাম্পিয়ার এবং N = 1103 যখন কনস্ট্যান্ট টর্ক লোড, কনস্ট্যান্ট কি টর্ক লোড, কনস্ট্যান্ট টর্ক লোড মানে এই যে লোড কারেন্ট আছে এটা কি কনস্ট্যান্ট, এই যে লোড কারেন্ট আছে এটা কি কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা কি কনস্ট্যান্ট, অর্থাৎ IL1 ও যা IL1 ও যা IL2 ও তা, ঠিক আছে, কনস্ট্যান্ট লোড টর্ক, কনস্ট্যান্ট লোড টর্ক মানে টর্ক কনস্ট্যান্ট। সুতরাং আর্মেচার কারেন্টও কি কনস্ট্যান্ট, আর্মেচার কারেন্ট কেন বললাম, কারণ লোড কারেন্ট যা আর্মেচার কারেন্ট এখানে তাই। তাহলে IL1 ও যা IL2 ও কিন্তু তা, অর্থাৎ এখানে IA2 = কত হবে, তাও 120 অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে। হ্যাঁ, কনস্ট্যান্ট লোড টর্ক যদি সরবরাহ করে তবে আর্মেচার ভোল্টেজকে কমিয়ে 220 করলে, অর্থাৎ VA2 মানে এখানে করতে, ঠিক আছে, VA2 কত 200 ভোল্টেজ করলে মোটরটির স্পিড কত হবে, অর্থাৎ N2 = ওয়াট, N2 = ওয়াট। প্রশ্নটা আবার বলছি, সবাই মনোযোগ সহকারে শুনি। বলছে একটি সেপারেটলি, কি বলছে, যে একটি সেপারেটলি ডিসি মোটরের 1000 HP অর্থাৎ 1000 হর্স পাওয়ার, 250 ভোল্ট, 1200 RPM, আর্মেচার রেজিস্ট্যান্স 0.03, ফিল্ড রেজিস্ট্যান্স 41.679 ওহম দেওয়া আছে। আর্মেচার রিঅ্যাকশন ইগনোর করলে, আর্মেচার রিঅ্যাকশন ইগনোর করো, মোটরটির প্রাথমিক আর্মেচার ভোল্টেজ 250 ভোল্ট এবং আর্মেচার কারেন্ট 120 অ্যাম্পিয়ার, আরপিএম 1103 যখন কনস্ট্যান্ট টর্ক লোড সরবরাহ করে। আর্মেচার ভোল্টেজ কমিয়ে 200 ভোল্ট করলে মোটরটির স্পিড কত হবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে। আমি এই প্রশ্নটা বলে দিলাম, তারপর আপনারা যদি প্রশ্ন করতে চান আমার কাছে বললেন, আমি প্রশ্ন দিয়ে দিব, ঠিক আছে, যদি আমার মুখের কথায় প্রশ্ন নোট না করতে পারে, প্রশ্ন লিখলাম অনেক সময় লাগবে, তাই এই হচ্ছে আমাদের কথা। এখন তো ম্যাথ তো শেষই, আমরা সব তো বুঝে গেছি কোথায় কি বলছি, এই যে কনস্ট্যান্ট লোড টর্ক এটাও বুঝে গেছি, আর্মেচার রিঅ্যাকশন এটাও বুঝে গেছি, আবার দুইটা স্পিড দেওয়া আছে সেই স্পিড থেকে কোনটা নিতে হবে সেটাও বুঝে গেছি, আবার যে আর্মেচার ভোল্টেজ দেওয়া আছে সেটা কোথাকার ভোল্টেজ সেটাও বুঝে গেছি, সব তো বুঝে গেছি। এখন আর ম্যাথ সলিউশন না করে দিলেও হবে, তাও করে দিই। দেখেন তাহলে EB = কি হবে, EB1 = VT - IA/RL। VT কত, VT মানে VA, কেন, কারণ এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ মানে কি VL, আর VL যা VTও কি সেম। তাহলে কত হচ্ছে 250 - 120 গুণন 0.03, 250 - 120 0.03 কত হচ্ছে 246.4 ভোল্ট। এবার EB2 means VT2 মানে VA2 minus IA/RL, RA তো অলওয়েজ কনস্ট্যান্ট, IA টাও কনস্ট্যান্ট, কারণ বলে দিয়েছে কনস্ট্যান্ট লোড টর্ক। তাহলে এখানে কত আসবে 200 minus 120 গুণন 0.03, তাহলে কত আসছে আমাদের এখানে 196.4 ভোল্ট। তাহলে আমরা কি জানি, সেপারেটলি ডিসি মেশিনের বেলায়, সেপারেটলি ডিসি মেশিন হোক মোটর হোক জেনারেটর, সেপারেটলি ডিসি মেশিনের বেলায় আমরা ইকুয়েশন কি জানি, EB1 by EB2 equal to EB1 by EB2 equal to N1 by N2, ঠিক আছে। এখানে ফ্লাক্স দিতাম, কিন্তু এখানে তো ফ্লাক্স আর দিব না, ঠিক আছে। এখানে মূল EB, মূল E মানে কি K phi N, EB যে ইকুয়েশন সেটা কি K equal to K phi N, অর্থাৎ E সমানুপাতিক phi N। তাহলে phi 1 ও দা phi 1 ও দা phi 2 ও দা, phi 1 ও দা phi 2 ও দা, কেন, কারণ phi নির্ভর করে কার উপরে, ফিল্ড কারেন্টের উপরে, phi নির্ভর করে কার উপরে, ফিল্ড কারেন্টের উপরে। আর এখানে ফিল্ড রেজিস্ট্যান্স যেহেতু ফিক্সড দিয়ে দিয়েছে, ফিল্ড সাপ্লাইটাও ফিক্সড হবে, যেহেতু বলে দেন ফিল্ড সাপ্লাইটাও কি আছে, ফিক্সড আছে। তাহলে ফিল্ড রেজিস্ট্যান্স ফিক্সড, ফিল্ড সাপ্লাইও ফিক্সড, তাহলে ফিল্ড কারেন্ট যেটা হবে আইও ফিক্সড,
তাহলে আইএফ ফিক্সড হলে কি হবে ফাইটাও ফিক্সড কারণ কি ফাই আইএফ এর সমানুপাতিক ফাই সমানুপাতিক কি আইএফ ঠিক আছে ফাই সমানুপাতিক আইএফ তাহলে আইএফ ফিক্সড হলে ফাইও ফিক্সড তার মানে ফাই 1 হলো ফাই 2 কি সেম তাই আর ফাই এখানে আমি আর লিখলাম না তাহলে এখান থেকে আমরা যদি বসাই মান তাহলে কত পাবো 264.4 ডিভাইডেড বাই 196.4 ইকুয়াল টু n1 কত দিছে 1103 মান n2 সুতরাং n2 ইকুয়াল টু 879 rpm এটা হচ্ছে নির্ণীত অ্যানসার কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে ভাই ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যালো ভাই এখানে আর্মেচার রেজিস্ট্যান্স ইগনোর করতে বলছিল ভাই আর্মেচার রেজিস্ট্যান্স বলে না ওখানে আর্মেচার রিঅ্যাকশন বলছিল আর্মেচার রেজিস্ট্যান্স না আর্মেচার রিঅ্যাকশন রে ভাই তো ফুল ধরা গেলাম ভাই আমি ইপি 1 240 ইপি 2 200 আর্মেচার রেজিস্টার ইয়া করছি ইগনোর করছি এটা আমাকে 883.4 এটা আমাকে একজন দিছিল পরীক্ষাতে আসার সময় সে আমি যখন বসে আছি আমাকে দিছে দিয়ে সলিউশন দিছে তাই বলতেছি এটা কেমনে হয় বলতেছে কেন আর্মেচার রিঅ্যাকশন উনিও বলছে আর্মেচার রিঅ্যাকশন হচ্ছে দেওয়া আছে না আর্মেচার রিঅ্যাকশন ইগনোর আর্মেচার রিঅ্যাকশন ইগনোর করতে হবে না তাই তার বললাম আর্মেচার রিঅ্যাকশন ইগনোর মানে কি এটা আগে জানতে হবে আর্মেচার রিঅ্যাকশন ইগনোর বলতে আর্মেচার রিঅ্যাকশন ফলে যে ফ্লাক্স উৎপন্ন হবে সে ফ্লাক্স ইগনোর ঠিক আছে আর্মেচার রেজিস্ট্যান্স ইগনোর না তো আর্মেচার রিঅ্যাকশন ইগনোর ভাই তো ফুল ধরা গেলাম আচ্ছা থাক রেকর্ড হচ্ছে ঠিক আছে পাবলিক সবাই শুনে বলবে ও আচ্ছা মুছে দিলাম কার কোনো সমস্যা আছে ম্যাথটাতে কার কোনো সমস্যা আছে ম্যাথে কোনো সমস্যা থাকলে বলতে পারে সমস্যা তো ওই আগে হয়ে গেছে এখন কি সমস্যা বুঝি না সমস্যা তো ভালোই করেছি ভাই আমি আপনি সব কি আনসার কি আপনি সব বলে তো সমস্যা 250 টাকা বাস্তবে ইবির মান আচ্ছা যাও ভুল ভুল দেখে শিক্ষা হবে ঠিক আছে সমস্যা নাই ঠিক তো এটাই ভাবতেছি আর শামিনুল ভাই আপনাদের তো আমি এটা করাইছি দেখে আগে ভিডিওটা আমি যখন ডিসপ্লে করেছিলাম তখন তো বলে দিয়েছিলাম যদি বলে আর্মেচার ভোল্টেজ তখন হবে 2 ব্রাশ তাপের ভোল্টেজ এটা আপনাদের যখন করাইছিলাম তখন কিন্তু বলে দিয়েছিলাম হয়তো আপনি নোট করেন নাই অথবা আপনার মনে নাই এটা তো আমি বারবার বলে দিই যদিও বইতে এটা আমি পাই নাই কোথাও কিন্তু এটা হয় ঠিক আছে এটার বেলায় এটা মানে রেজোনেন্স এটা কোথাও নাই এটার বেলায় তো নাই এর আগে আমি আপনাদের যখন প্রমাণ করেছিলাম বা ডিসি মেশিনের মোটর জেনারেটর উভয়ের বেলায় একসাথে দেখাইছিলাম ডিসি মেশিনের বেলায় যদি আর্মেচার ভোল্টেজ বলে তখন কোনটা হবে এটা কিন্তু আপনাদের সেই কালেই বলে দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা যাই হোক সমস্যা নাই নেক্সট হবে এখন একটা ম্যাথ ঠিক আছে 4 নম্বর পড়াবো না কারণ এটা যেটা দিতে এটা আমি নিজেও বুঝতেছি না এটা রেশিও ছাড়া কিভাবে বের হবে আমি কয়েকজনের সাথে কথা বলছি তারাও একই মত এটা তাদের বুঝে আসে না অনেকে বলতেছে এটা কি আছে ডাটা মিসিং কত হবে অনেকে রেশিওটার মান ধরে করছে তো অনেক 2 ধরছে 5 ধরছে 6 ধরছে 1 ধরলে তো হবে না স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে না দেখেন প্রশ্নটা কি ছিল একটি ট্রান্সফরমারের নিম্নোক্ত ডাটা দেওয়া আছে এবং ট্রান্সফরমারটি স্টেপ ডাউন ট্রান্সফরমার তার মানে রেশিও দেখেন থাকবে স্টেপ ডাউন না একটা রেশিও তো থাকবে অনেকেই ফর্মুলা ইউজ করছে যে RS/RP সমান A স্কয়ার RS তার RP এর মান দেওয়া আছে বুঝতে পারছি এটা কি ঠিক হয় না 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 এটা সঠিক না দেখেন RP বাই RS ইকুয়াল টু A স্কয়ার এটা না এইটা না ঠিক আছে মেইন কথা হচ্ছে RP বাই RS প্রাইম ইকুয়াল টু A স্কয়ার মানে এই যে আমরা সেকেন্ডারি যে রেজিস্টার ছিল এই রেজিস্টার যদি আমরা প্রাইমারি থেকে ট্রান্সফার করি ওই প্রাইমারিতে ট্রান্সফার করার সময় এইটা RP বাই RS প্রাইম মানে ওই সেকেন্ডারি রেজিস্ট্যান্স প্রাইমারি সাপেক্ষে কত হবে সেইটার বেলায় কিন্তু প্রাইমারি আর সেকেন্ডারি তো রিলেশন না রিলেশনটা হচ্ছে ওই একই রেজিস্ট্যান্স প্রাইমারিতে আসলে এবং সেকেন্ডারিতে গেলে কেমন হবে সেই রিলেশন প্রাইমারি আর সেকেন্ডারি রেজিস্ট্যান্স তো রিলেশন না এটা বুঝতে পারছেন জি
মান পাওয়া যাবে লিখেছি, রেশিওর মান দেওয়া না থাকে ম্যাথটা করা গেল না। এখন রেশিওর মান দেওয়া নাই, এত নয়েজ কেন আসে? নয়েজ আউট করে আচ্ছা ঠিক আছে। তাহলে এখন রেশিওর মান যেহেতু দেওয়া নাই, তাহলে রেশিওটা এখন কিভাবে আসবে, রেশিও বের করার কোনো ওয়েও নাই, তো আমি বলতে পারতেছি না। ঠিক আছে, যদি কখনো আমার সামনে এরকম সলিউশন পড়ে বা সমাধান আমি কোথাও পাই, তাহলে আমি আপনাদের তখন জানাই দেবো। এটা আমি অনেকের সাথে যোগাযোগ করছি, সবার সেম, কেউ কিছু বলতে পারে না। তো যাই হোক, ক নম্বর কি ছিল? আর পি ছিল, এক্স পি ছিল, আর এস ছিল, এক্স এস ছিল, আর সি ছিল, এক্স এন ছিল। এটা সাপেক্ষে বলছে যে প্রাইমারি রেফার সার্কিট অঙ্কন করো, অর্থাৎ প্রাইমারি সাপেক্ষে বা হাই ভোল্টেজ সাইড যেটা ছিল, যেহেতু স্টেপ ডাউন না, তার মানে হাই ভোল্টেজ কোন সাইডে? প্রাইমারি সাইডে। তাহলে স্টেপ ডাউন যেহেতু বলছে, হাই ভোল্টেজ প্রাইমারি, অর্থাৎ প্রাইমারি সাপেক্ষে টোটাল যে প্রাইমারি সার্কিটে প্রাইমারি সাপেক্ষে সমতুল্য কি সার্কিট অঙ্কন করো। ঠিক আছে, সার্কিটটা কেমন হবে? এই যে সার্কিট হবে, আর ইকুইভ্যালেন্ট এক্স ইকুইভ্যালেন্ট জেড এল প্রাইম, এই যে সার্কিট হবে। ঠিক আছে, আর এখানে কি দেবো আমরা? এক্সেল আর সি। ঠিক আছে, এইটাই। আর আর ইকুইভ্যালেন্ট মানে তোমরা জানি, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি? আর পি প্লাস এ স্কয়ার আর এস। এক্স ইকুইভ্যালেন্ট মানে কি? এক্স পি প্লাস এ স্কয়ার এক্স এস। এগুলো তো জানি। আর এটা যা ছিল তাই, এটা একটা পরিবর্তন করতে হবে না। ঠিক আছে, কারণ ওটা বলা নেই, মানে ওটা প্রাইমারিতে দেওয়া আছে। তাহলে এটা কম নম্বর শেষ। এবার খ নম্বর যেটা বলছে, আমি তো এটা শেষ বলতে রেশিও দেওয়া নাই, তাই আর আমি কই দিলাম না, সূত্র দিয়ে দিলাম, এখান থেকে হয়ে যাবে। যদি জেডএল থাকতো, জেডএল এর বেলায় একই, যে আমরা জানি জেডএল বাই জেডএল প্রাইম ইকুয়াল টু এ স্কয়ার, তার মানে জেডএল প্রাইম ইকুয়াল টু যেটা হবে সেটা। ঠিক আছে, আচ্ছা। ও না, এটা জেডএল প্রাইম বাই এটা হবে। আচ্ছা, তাহলে এখন এই কি করে নোট করে, তাহলে এখন খ নম্বর যেটা দেওয়া ছিল, খ নম্বর দেওয়া ছিল যে 600 ভোল্টের 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 25 কেভিএ আউটপুট, অর্থাৎ আউটপুট ভোল্টেজ মানে লোড ভোল্টেজ কত? 600, এবং পাওয়ার ফ্যাক্টর কত? 0.8, অর্থাৎ থিটা ইকুয়াল টু 36.87, এবং পাওয়ার অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার কত দেওয়া আছে? 25 কেভিএ। অ্যাপারেন্ট পাওয়ার কত দেওয়া আছে? 25 কেভিএ। এই লোড পাওয়ার মানে কি? এই যে একটা ট্রান্সফরমার আমরা জানি, এই যে ট্রান্সফরমার আছে, আমি শর্টকাটে অঙ্কন করলাম, এই যে ট্রান্সফরমার আছে, এটা কি লোড? এই যে লোডের এই ভোল্টেজটা দেওয়া আছে, কি ভোল্টেজ দেওয়া আছে? এই ভোল্টেজটা দেওয়া আছে। প্রশ্নে এই ভোল্টেজটা চাইছে, কোন ভোল্টেজ? এই যে ইনপুট ভোল্টেজ। বলছে লোডের ভোল্টেজ দেওয়া আছে, ইনপুট ভোল্টেজ বের করো। তার মানে এই যে লোডের ভোল্টেজ, এই লোডের ভোল্টেজ থেকে এটা যোগ করতে হবে, এটার সাথে এটা যোগ করলে কি পাবো আমরা? ইপি পাবো। ইপি পাইলে তো ইএস পাবো, রেশিও জানি। আবার এই রেশিওর সাথে আমরা আবার কি করব? সরি, এই ইপির সাথে আমরা আবার এই কি ড্রপটা যোগ করে দিলে আমরা ভি ইন পেয়ে যাবো। অর্থাৎ দুইবার যোগ করতে হবে, এখানে একবার যোগ, এখানে একবার যোগ, দুইবার যোগ করলে হয়ে যাবে। সবাই বুঝতে পারছি প্রসেসটা? যেহেতু রেশিও দেওয়া নেই, তাহলে পুরোটা করে দিলাম। এই প্রসেস দিলাম, কারো কোনো সমস্যা আছে প্রসেসে? ভাই হ্যাঁ বলেন। ভাই এখানে তো রেশিও কি 1 ধরে করা যায়? রেশিও তো 1 হবেই না। রেশিও 1 কেমন হবে? স্টেপ ডাউন ট্রান্সফরমার না, রেশিও তো 1 হওয়ার সম্ভাবনা নেই। স্টেপ ডাউন হলে তো রেশিও বেশি হবে, 1 এর থেকে বেশি হবে। কিন্তু ভাই প্রথমটা করেছি কি, প্রথমটা আপনার ওই সেকেন্ডারির যে রেজিস্ট্যান্স ওর সাথে এ স্কয়ার গুণ করে দিছি, মানে ওইভাবে দেখাই দিয়ে চলে আসছি। এটা কি দিব কি সমান ভাই? এখন দিতে পারে, ঠিক আছে, কারণ এই টাইপের একটা সেম আমরা এক বড় ভাই করছিল, উনি একটা ম্যাথই পারছিল না এর আগে একবার বুয়েটে, তো ওই প্রসেস লিখে আসছিল। ঠিক আছে, ওই ম্যাথটা পারে নাই, বাকি সবগুলো পারছে, প্রসেস লিখে আসছিল। তো প্রসেস লিখে আসার পরে উনি আগে এসে বলতেছে আমি শুধু প্রসেস লিখে আসছি। প্রসেস লিখে আসার পরে উনি কিন্তু সেকেন্ড হয়েছিল, তার মানে অবশ্যই তাদের প্রসেস জন্য মার্ক দিছে। প্রসেস জন্য যদি মার্ক না দিতে তাহলে সেকেন্ড হতে পারতো না। ঠিক আছে, কারণ আরো সে পিছিয়ে যাইতো। তারপরে এটা অনুমান করলাম, ঠিক আছে, অনুমান করলাম।
তারপর অনেক সময় যদি মনে হয় যে কোনো কিছু মিসিং হচ্ছে বা মিসিং দেওয়া আছে কোনো কিছু, যদি মনে হয় ওটা কিন্তু মান ঠিকই ছিল, সে মনে করছিল মান দেওয়া নাই তাই সে প্রসেস করছিল, মান ঠিকই ছিল। এরকম যদি কখনো মনে হয় তাহলে ম্যাথটার প্রসেসটা দেখে আসবেন, দিক বা না দিক স্যারের ইচ্ছা, সময় থাকলে প্রসেসটা দিয়ে আসবেন। হ্যাঁ বলেন সামনে কি বলতেছিলেন? এই ম্যাথে এই দুইটা ম্যাথে কার কোনো সমস্যা আছে? নাহলে মুছে দেবো। আচ্ছা মুছে দিলাম। তাহলে এইটা এইভাবে সলিউশন করবো, রেশিও তো পাইলে আমরা এটা পেয়ে যাবো, দেখাই দিলাম কিভাবে বের করবো। আচ্ছা এখন লাস্ট যেটা বলছে একটি পাওয়ার প্ল্যান্টে 5 নম্বর, একটি পাওয়ার প্ল্যান্টে কানেক্টেড লোড, তাহলে সিএল দ্বারা প্রকাশ করলাম, কানেক্টেড লোড কত 40 মেগাওয়াট এবং ম্যাক্সিমাম লোড এমএল দ্বারা প্রকাশ করলাম কত 20 মেগাওয়াট। ঠিক আছে, স্টেশনটি বছরে কত দেওয়া আছে এখানে ইউনিট, প্রতি বছরের ইউনিট কত 60 গুণন 10 পাওয়ার 6 ইউনিট বা কিলোওয়াট আওয়ার একই কথা দেওয়া আছে। ঠিক আছে, এত সরবরাহ করে। তবে নির্ণয় করো ডিমান্ড ফ্যাক্টর ইকুয়াল টু কত, ডিমান্ড ফ্যাক্টর ইকুয়াল টু হোয়াট এবং লোড ফ্যাক্টর ইকুয়াল টু হোয়াট। তাহলে ডিমান্ড ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি জানি, ডিমান্ড ফ্যাক্টর ইকুয়াল টু আমরা ম্যাক্সিমাম লোড বাই কি জানি কানেক্টেড লোড। তাহলে ম্যাক্সিমাম কত 20 বাই কানেক্টেড লোড কত 40, অর্থাৎ কত হলো 0.5। তারপরে লোড ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি জানি যে এভারেজ লোড ভাগ কত ম্যাক্সিমাম লোড। তাহলে এভারেজ লোড এটা এক বছরে কত এত ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, তাহলে এক বছরের মোট সময় কত 8760। তাহলে 8760 দ্বারা যদি ভাগ করি তাহলে এভারেজ লোড পেয়ে যাবো। তাহলে যে এখানে কত 60 গুণন 10 6 ডিভাইড বাই কত হবে 8760। এই হয়ে গেল কি এভারেজ লোড, ইউনিটকে এভারেজে প্রকাশ করলাম। এখন কি হবে ম্যাক্সিমাম লোড, ম্যাক্সিমাম লোড কত এখানে 20 মেগাওয়াট, এটা উপরেরটা কি কিলোওয়াট বা এটাও কি নিলাম কিলোওয়াটে। আচ্ছা তাহলে এখানে কত আসবে 0.342 অর্থাৎ 34.20%। এই তো ছিল আমাদের। কারণ সমস্যা আছে এখানে, সমস্যা থাকার কথা না। সমস্যা হচ্ছে আপনাদের দুইটা ম্যাথে এসি সার্কিটে হয়তো অনেকের একটু সমস্যা করছে, আর মোটরে আর ট্রান্সফরমার, এই তিনটাই। ঠিক আছে, আচ্ছা কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি, নাহলে মুছে দেবো। মুছে দিয়ে আমি অ্যাসিস্ট্যান্টের প্রশ্ন নাই সলিউশনের দিকে যাবো। ভাই অ্যাসিস্ট্যান্টের প্রশ্ন সহজ ছিল ভাই, আপনি ভাই যাই বলেন ভাই অ্যাসিস্ট্যান্ট একদম পানির মতো ছিল। আরে এটা বিপিটিভির মতো হয়ে গেছে, সাবের থেকে অ্যাসিস্ট্যান্টের প্রশ্ন সহজ, বিপিটিভির মতো হয়ে গেছে। এটা কিছু করার না। ঠিক আছে, ঘটনাতে কোনটা সহজ কোনটা কঠিন এটা দেখা যাবে না। যদি সহজ হয় সবার জন্য সহজ, যদি কঠিন হয় সবার জন্য কঠিন। আপনাদের বা আমাদের মেন্টালি রাখতে হবে প্রশ্ন যেটা হবে সবার জন্য সেম হবে, সহজ হোক বা কঠিন হোক, আমাকে প্রশ্ন কি করতে হবে সমাধান করতে হবে। ঠিক আছে, কার কোন কোন প্রশ্ন দিল এত ভাবলে চলবে না। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্টের দিক কেন, আমাদের এমএসসিটাও যদি দিতে হয় তাও কিন্তু সমাধান করতে হবে, কারণ ওটা প্রশ্ন দিয়েছে, ওখানে কোনো অবজেকশন দেওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, যেটা দিয়েছে আপনাকে সেটাই অ্যান্সার করতে হবে, এর বাইরে আর কোনো কথা বলে তাহলে তো কোনো কিছু শুনবে না। সুতরাং এসব বলে লাভ নাই যে সাবেকটা দিচ্ছে অ্যাসিস্ট্যান্টটা দিচ্ছে সাবেক, হতে পারে কিন্তু এটা তো বলে কোনো লাভ নাই, তাই না? আপনাকে সবসময় হাই প্রিপারেশন রাখতে হবে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এখন অ্যাসিস্ট্যান্টের প্রশ্ন আমি সলিউশন করবো নাকি আপনারা পারবেন? অ্যাসিস্ট্যান্টের ভাই একটাই কঠিন, সেটা হলো ক্যাপাসিটরের ম্যাথটা, ওই একটাই করে দেন ভাই। ওটা তো সহজ সহজ। ক্যাপাসিটর ম্যাথ কঠিন কেন? আচ্ছা ক্যাপাসিটর ছাড়া সব। আচ্ছা আমি ওয়েব শিফটে ভাই। আচ্ছা কেউ ক্যাপাসিটর কেউ ওয়েব শেপ না। আচ্ছা আমি সবই করে দিই, একটু দ্রুত করে দিই। ঠিক আছে, তাহলে বেটার হবে। একটু যেহেতু প্রথমগুলো সহজ তাই একটু দ্রুত করে দিই। এখন দেখবো এক্সিকিউটিভ ট্রেনিং। ঠিক আছে, এখন কি দেখবো এক্সিকিউটিভ ট্রেনিং। আর সবাই যেহেতু পারে তাহলে একটু দ্রুত করে দেবো। এইটা ছিল 1 নম্বর। এখানে একটা সার্কিট রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল 12, তাও সবগুলো 50। সবগুলো যদি 50 দেয় তাহলে তো আরো সহজ হয়, কাহিনী দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা কত ভোল্টেজ 300 ভোল্টেজ আরএল। আমাদের কি বের করতে বলছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরির মাধ্যমে আমাদের কি আরএল ইকুয়াল টু হোয়াট বের করো
এবং PL max equal to 1 বের করো। তাহলে RL equal to আমরা কি জানি ম্যাক্সিমাম পাওয়ার থিওরেমে RL equal to RTH। যদি লোড ভেরিয়েবল হয় তাহলে RL equal to RTH, আর যদি লোড কনস্ট্যান্ট হয় তাহলে RTH কি হবে, হ্যাভ টু মিনিমাম হবে, ঠিক আছে, হ্যাভ টু কি হবে মিনিমাম, অর্থাৎ RTH টা সর্বনিম্ন হবে। যেহেতু এখন লোড ভেরিয়েবল তাহলে RL যেটা হবে RTH যেটা হবে সেটা RL। এই যে কথাটা লোডটা যদি ফিক্সড হয় তখন অন্যরকম, এটা কিন্তু এসি বেলায় প্রযোজ্য। যাই আপনাদের যখন আমি এসি করাবো, এই সাইড করাবো বা আমি কোন এক সময় ওটা সলিউশন করে দেবো, যে ওখানে সার্টিফিকেট এটা নাই যে লোডের মান যদি দেওয়া থাকে, লোডের মান যদি দেওয়া থাকে এবং লোডের যদি ম্যাক্সিমাম পাওয়ার বের করতে পারে, আমরা তো জানি যে লোডের ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বললে লোডের মান দেওয়া থাকবে না। তো ডিসির বেলায় কিরকম হবে এই অবস্থায় সেটা তোমরা দেখছি, কিন্তু এসির বেলায় কিন্তু সেম কথা হয় যে লোডের মান দেওয়া আছে, লোড কনস্ট্যান্ট, লোড ফিক্সড না, সরি লোড ভেরিয়েবল না, লোডটা কি কনস্ট্যান্ট মান। তো লোড যখন কনস্ট্যান্ট তখন কিন্তু পুরো এবার অন্যরকম হবে, ডিসি বেলায় যেরকম হয়েছে এসি বেলাও কি হবে ওই রকম হবে, তবে একটু চেঞ্জ হবে, সেটা আমরা কোনো এক সময় সেই ম্যাপটা নিয়ে আলোচনা করবো, এখন এদিকে যাবো না, সময় কম। তো RL equal to RTH কত হবে, 50 প্যারালাল 50 যোগ 50, 50 প্যারালাল 50 যোগ 50 অর্থাৎ কত হলো 75 ওহম। এটা আমাদের কি একটা অ্যানসার, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে VTH কত হবে, এই হচ্ছে কি VTH মানে এটা ওপেন সেম সার্কিট, ঠিক আছে, তোদের যে সার্কিট সাবেরও সেই সার্কিট ছিল, সেম সার্কিট ছিল, জাস্ট এসি আর ডিসি। আচ্ছা এখানে যদি আমরা দেখি VTH কত হবে 300 গুণন 50 ভাগ 50 যোগ 50, তাহলে VTH কত হচ্ছে 150। না করলে চলতো, এখানেও 50 এখানেও 50, ভোল্টেজ অর্ধেক ভাগ হয়ে যাচ্ছে, না করলে চলতো। তাহলে এখন কি এই যে সরি ডিসি তো ডিসি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট RL RTH VTH, তাহলে এখানে আমরা কি করব, লোড কারেন্ট বের করব কিভাবে, VTH ভাগ RTH যোগ RL, তাহলে লোড কারেন্ট পাবো, তাহলে PL max ইকুয়াল টু আমরা কি পাবো RL স্কয়ার RL, অথবা আমরা এইভাবে দিলেও পারবো VTH স্কয়ার ডিভাইড বাই 4 RTH, কিন্তু এটা সব সময় ভেরি করে না, সরি এটা সব সময় হয় না, কেন, যখন লোডটা ফিক্সড হবে তখন কিন্তু এটা হবে না, তখন কিন্তু এটা হবে না। সেজন্য আমার যে সাজেশন এইভাবে না করাটাই বেটার, এইভাবে করাটাই বেটার। লোড যেমনই হোক না কেন, যা খুশি তাই হোক, আমাদের এটা কিন্তু সবসময় হবে। তো এমনি দেখার কোনো কথা থাকলে বলতে পারেন, আমি 2 নম্বরে চলে যাবো। তো এর PL max কত থেকে কত হবে, PL max 75 ওয়াট, দেখো VTH 150 স্কয়ার ডিভাইড বাই 4 গুণন 150, 4 RTH না 4 গুণন 75, 4 গুণন 75, হ্যাঁ 75, ঠিক আছে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এখন 2 নম্বর যেটা ছিল সেটা দেখি। আচ্ছা 2 নম্বরটা ছিল একটা অফের, খুব সহজ ম্যাথ ছিল, তারপর দেখাই দেই। The output 3 কিলো ওহম, I কোনটা, এইটা রাইটেছি। তাহলে এখন আমাদের কি এখানে কি বের করতে বলছে, যে V output ইকুয়াল টু না, V output না I ইকুয়াল টু হোয়াট, I ইকুয়াল টু হোয়াট, তাহলে I নির্ণয় করতে হলে অবশ্যই V output ভোল্টেজ লাগবে। তাহলে আমরা কি দেব, আমি দেব আর এটা নোডাল দেব। আমরা জানি অপএমের কি, অপএমের কি যে এই প্লাস পয়েন্টের যে প্লাস টার্মিনাল যে ভোল্টেজ মাইনাস টার্মিনাল কি সেম ভোল্টেজ, অপেরার বেলা কিন্তু আমরা জানি। তাহলে এই ভোল্টেজটা কত পেলাম, এখানে 2, তাহলে এখানেও 2, তাহলে কত, এখানে যদি আমরা নোডাল দিই তাহলে কত পাবো, 2 মাইনাস 0 বাই কত 10 প্লাস 2 মাইনাস ভি আউট বাই কত 50 ইকুয়াল টু 0, তাহলে ভি আউট ইকুয়াল টু কত হবে, এখান থেকে 12 ভোল্ট। তাহলে আই ইকুয়াল টু কত, এখান টু ভোল্টেজ ভাগ এখান টু রেজিস্ট্যান্স, 12 ভাগ 3 কত হলো 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে
অ্যাসিস্ট্যান্ট এতই সহজ করছে যে আপনারা অ্যাসিস্ট্যান্টের ম্যাথও করতে যাচ্ছেন না, এই হচ্ছে অবস্থা। আচ্ছা যাই হোক, এটা মুছে দিলাম। তাহলে এখন 3 নম্বরে আসে। 3 নম্বরের একটা সমস্যা হচ্ছে 3 নম্বরে দেখি। আচ্ছা 3 নম্বরে কি বলছিল, একটা সার্কিট দিয়েছিল, এসি সার্কিট। এই 3টা ডায়োড পিট লাগানো আছে, ঠিক আছে, সিলিকন ডায়োড, প্রত্যেকটা কি সিলিকন ডায়োড। তাহলে ভিজে জেনারেল ডায়োডের ভোল্টেজ কত আছে, 8.3 ভোল্টেজ সিলিকন ডায়োড, আর বাকিটা প্রত্যেকটা কি সিলিকন ডায়োড। এটা চারটা কি সিলিকন ডায়োড, এটা। তাহলে এর ইনপুট ওয়েভশেপটা কেমন আছে, আচ্ছা এই কত ভোল্টেজ এখানে আছে, 20 ভোল্টেজ দেওয়া আছে। বলছে আউটপুট ওয়েভশেপ অঙ্কন করো, আউটপুট ওয়েভশেপ অঙ্কন করো। তাহলে কি জুনিয়র এক্সিকিউটিভ টেলিতো দিছিল, এটা এখানে দিছে, মানে এখানে সার্কিট বাড়াই দিছে, দেখছেন এখানে কোনো কি আলাদা কোনো নিয়ম নেই। তাহলে দেখি এটা তো কত, এখানে সিলিকন কত, সিলিকন কত এখানে 7, আর এটা কত আছে 8.3, তার মানে এই ভোল্টেজ কত, এর ভোল্টেজ কত হচ্ছে, মোট ভোল্টেজ আছে কত 9, ভোল্টেজ কত হচ্ছে 9। যাক এখানে আমরা যখন দিব এই পজিটিভ দিব, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, ঠিক আছে, যখন পজিটিভ দেব তখন এটা কি ফরওয়ার্ড বায়াস, তার মানে এটা কি কানেক্ট হবে, আর এটা কি রিভার্স বায়াস, এটাও কানেক্ট হবে, কেন জেনারেটর রিভার্স বায়াসে কাজ করে, তাহলে এটাও কানেক্টেড, মানে এটাও বায়াস ই হবে, এটাও কানেক্ট হবে, এটাও কানেক্ট হবে, এটাও কাজ করবে, এটাও কাজ করবে, কেন, কারণ এটার জন্য ফরওয়ার্ড, আবার এটার জন্য কি রিভার্স। সাধারণ ডায়োড ফরওয়ার্ড হলে কাজ করে, জেনারেটর রিভার্স হলে কাজ করে, তার মানে এই দুইজনে কি সবসময় কানেক্ট থাকে, সবসময় কি থাকতেছে, কানেক্ট থাকতেছে। তাহলে সবসময় কানেক্ট থাকলে তার মানে এখানে ভোল্টেজ যতই দিই এটা কি সবসময় কানেক্ট থাকতেছে, ঠিক আছে। তাহলে আউটপুটটা কেমন হবে একটু দেখে নিন, আউটপুট একটু ভালো করে দেখতে হবে, ওটা জাস্ট দেখলাম তো কানেক্ট থাকবে। আচ্ছা তাহলে যখন আমরা দেখবো যে আসলে সবসময় কানেক্ট থাকতেছে, মানে একটু ভুল হলো, আচ্ছা যাই দেখি আগে। ভি ইনপুট ইকুয়াল টু যখন 1 ভোল্টেজ, ভি ইনপুট ইকুয়াল টু যখন আমাদের কত 1 ভোল্টেজ, তখন কিন্তু এখানে কানেক্ট হবে না, হ্যাঁ তখন কানেক্ট হবে না, বুঝে গেছি কেন, কারণ তখন একটু ভুল বলা হয়েছে। এখন দেখেন 0.7, তো 1 দিলে 0.7 তো ব্রেক করবে, ঠিক আছে 0.7 পাস করবে, কিন্তু একে তো ব্রেক করতে হলে কত লাগবে, 8.3 লাগবে, কত লাগবে 8.3, কত লাগবে 8.3, এখানে কিন্তু 8.3 আসে না, কত আসে 1, যদি এখানে দেই এই 1 আর এই 0.7 কাটাকাটি কত আসে, এখানে কত আসবে, এখানে আসবে 0.3, কত আসবে 0.3, তাহলে একে ব্রেক করতে হলে লাগতো কত, এই সর্বনিম্ন 8.3 লাগতো, সর্বনিম্ন 8.3 লাগতো, কিন্তু এখানে আসছে কত 0.3, তার মানে এই ডায়োডটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, ডায়োডটা কি হয়ে যাবে ওপেন, তার মানে এই ডায়োড ওপেন মানে সার্কিটটা ওপেন মানে কি এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে, তাহলে এই লুপ দিতে হবে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক তো দেওয়াই যাবে না, কারণ এটা তো রিভার্স বায়াসে রয়েছে, এটা প্লাস মাইনাস রিভার্স বায়াসে রয়েছে, এটা তো দেওয়াই যাবে না, তাহলে এখানে কি হবে রিভার্স বায়াস, আউটপুট কোন দিকে হবে, এই দিকে হবে। এরকম আস্তে আস্তে বাড়াইতে দুইটা মিলে কত ভোল্টেজ, 9 ভোল্টেজ, যতক্ষণ পর্যন্ত 9 ভোল্টেজ না হবে ততক্ষণ পর্যন্ত এটা কি হবে, এটা হবে কিন্তু ওপেন থাকবে, এই শাখাটা কি থাকবে ওপেন থাকবে, যখনই 9 ভোল্টেজ হবে তখনই শাখাটা কি হয়ে যাবে ক্লোজ হবে, কারণ 9 ভোল্টেজ হলে এই দুইটা ডায়োডে কি হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায়, তার মানে আমাদের 9 ভোল্টেজ পর্যন্ত একটু উঠবে, কেন, কারণ ইনপুট আস্তে আস্তে ওঠে না, তাহলে আমরা 9 ভোল্টেজ পর্যন্ত ইনপুটেরটা আউটপুট পাচ্ছি, ইনপুটেরটা কি পাচ্ছি আউটপুট, তাহলে 9 ভোল্টেজ পর্যন্ত উঠলো, এই যে 9 ভোল্টেজ। এবার যখন 9 ভোল্টেজ পেয়ে গেল তখন কিন্তু এখানে কি হয়ে গেল, দুইটা ডায়োড অ্যাক্টিভ হয়ে গেল, আর দুইটা ডায়োড অ্যাক্টিভ হওয়া মানে কি এখানে শর্ট হয়ে গেল, আর এখানে শর্ট তো না, মানে এটাও কানেক্ট এটাও কানেক্ট, এই দুইটা কানেক্ট হয়ে যাবে, আর এই দুইটা কানেক্ট হয়ে যাবে মানে কি এই আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু এই দুজনের ভোল্টেজ, এই দুজনের ভোল্টেজ কত 9, তাহলে 9 করে চলতেই থাকবে, 9 এখানে কি চলতেই থাকবে। তো আবার দেখুন 20, এরকম যখন 9 এর উপরে যাবে, উপরে আস্তে আস্তে আবার যখন 9 পর্যন্ত আসবে সেই পর্যন্ত আবার ডায়োডটা কি থাকবে অ্যাক্টিভ, যেটা 9 এর নিচে নেমে যাবে তখন ডায়োড দুইটা কি আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তার মানে যখন আবার নিচের দিকে নামবে, নিচের দিকে 9 পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, 9 এর নিচে যখন চলে আসবে তখন ডায়োডটা ইনঅ্যাক্টিভ, আবার তখন
কি হবে, আউটপুট ইকুয়াল টু ইনপুট হবে, তার মানে আবারও নিচে নেমে যাবে। এই হবে কি আমাদের পজিটিভ হাফ সাইকেল। তো পজিটিভ হাফ সাইকেলে কারো কোনো সমস্যা আছে? না ভাই বুঝলাম। একটু আগেই করছেন, প্রথমবার ক্লাসে করলেন, দ্বিতীয়বার জুনিয়র এক্সিকিউটিভ ট্রেন ওখানে করলাম, আবার এখন করাচ্ছি, এই জন্য হয়তো সমস্যা নাই। যাই হোক, সমস্যা নাই। তো এখন নেগেটিভ হাফ সাইকেলের বেলায়, নেগেটিভ হাফ সাইকেল, সরি নেগেটিভ হাফ সাইকেল মানে কি, এটা মাইনাস এটা প্লাস, তার মানে কি এই যে ডাউট একই পাশে রিভার্স ব্যাক, তার মানে এটা তো ওপেন, তাহলে এটা বাঁ, এখানে আর কোনো কিছু দেখার টাইমই নাই, এটা ওপেন এটা বাঁ, ঠিক আছে। যতই দিয়ে এটা ওপেন, যতই দিও কারণ রিভার্স ব্যাক, যতই এটা হবে, এটা তো ফরওয়ার্ড পাস, এটা তো শর্ট হবে, এটা কি পাস ফরওয়ার্ড, তখন এটা তো শর্ট হবে, কিন্তু এখানে তো শর্ট হয়ে লাভ নাই, কারণ এখানে উপরে একটা ডাউট ছিল, সেটা কি হয়ে গেছে রিভার্স। এটা যতই ইয়ে কানেক্ট হোক কোনো লাভ নাই, কারণ এটা রিভার্স হয়ে গেছে। তাহলে আমরা এখানে 3 জনের মিলে ভোল্টেজ কত, 3 7 21, মানে 2.1 ভোল্টেজ, কত 2.1 ভোল্টেজ। তার মানে এখানে আমরা ডাউট থেকে অ্যাক্টিভ করতে হলে ইনপুট কত লাগবে, 2.1 ভোল্টেজ লাগবে, কত লাগবে 2.1, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত 2.1 দেব ততক্ষণ পর্যন্ত এখানে কি থাকবে, ওপেন থাকবে। তাহলে 2.1 পর্যন্ত কি আউটপুটে যা ইনপুটে তা, আউটপুটে যা ইনপুটে কি হবে তাই হবে। তাহলে 2.1 পর্যন্ত ধরে নিই, একটু 2.1 পর্যন্ত এটা ধরে নিই, সাপোজ এইটা 2.1, তো যখনই 2.1 আসলো তখনই ডাউট কি হলো, কানেক্ট হলো, আর ডাউট কানেক্ট হলো মানে কি আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু ডাউট ভোল্টেজ, মানে আবার 2.1 ই চলতে থাকবে, চলতে আবার মনে করেন 2.1 এখানে, 2.1 এখানে, আবার যখন নামতে এটা তো ম্যাক্সিমাম ভ্যালু এটা 20, আবার যখন নামতে শেষ করে আগে, আবার যখন নামতে 2.1 এ চলে আসবে, তখন ডাইরেক্ট অ্যাক্টিভ, 2.1 এ যেইটা নিচে চলে যাবে তখন ডাইরেক্ট করে ইনঅ্যাক্টিভ, আর ডাইরেক্ট ইনঅ্যাক্টিভ মানে তখন ইনপুট যা আউটপুট সেম, মানে ইনপুট যেহেতু এরকম ভাবে নামছে, তার মানে কি আউটপুটটা সেম ভাবে নেমে যাবে। আর কোনো সমস্যা আছে এখানে? আরেকবার একটু বলতে পারেন? হ্যাঁ, অবশ্যই বলবো। আপনাদের তো ফার্স্ট ক্লাস যখন করাইছিলাম, ক্লাসে সলিউশন ক্লাস না, মূল ক্লাসে তখন ডিফারেন্স করেছি, তাই এখন মুখে একটু দেখাচ্ছি। আচ্ছা, সেকেন্ড আবার দেখি যে বি ইন যখন আমরা 1 দেব তখন কেমন হবে। দেখেন এই 3 জনের ব্যারিয়ার যদি আমরা ভাঙি, তাহলে এই 3 জনের ব্যারিয়ার ভোল্টেজ, 3 জন মিলে ব্যারিয়ার ভোল্টেজ কত হচ্ছে 2.1, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যাইতে গেলে অবশ্যই এখানে ভোল্টেজ কত আসতে হবে 2.1। তো ভি ইন যখন 1 ভোল্টেজ দিচ্ছি, কারণ এটা তো আস্তে বাড়বে, একবারে তো 20 হবে না, এটা তো স্কয়ার রুট না। ভি ইন ইকুয়াল টু যখন 1 ভোল্টেজ দিচ্ছি তখন কিন্তু এদের ব্যারিয়ার ভাঙতে পারতেছে না, কেন, কারণ এখানে 2.1 ভোল্টেজ ব্যারিয়ার আছে। তাহলে ব্যারিয়ার যেহেতু ভাঙতে পারছে না, তার মানে এটা কি আছে ওপেন, তাহলে ওপেন আছে, কারণ আউটপুট ভোল্টেজ কি হবে, এদিক থেকে কেবল দেব, আর এদিক থেকে কেবল দিয়ে মানে কি ইনপুট যা আউটপুট তা, তাহলে একটু 1 হইলো, 1 দিলাম। আবার যখন 2 দেব, ভি ইন ইকুয়াল কত দেব 2 দেব, তো যখন 2 দেব তখন কি হবে, 2 দিলেও কিন্তু এটা এখানে কি ব্যারিয়ার ভাঙতে পারবে না, তার মানে এটাও কি থাকবে রিভার্স, মানে কি ওপেন থাকবে, তার মানে ইনপুটও তো আউটপুটও তা, 2 দিয়ে দিলাম। এবার যখন 2.1 দেব, ভি 2.1 দেব, তখনই কিন্তু এদের ব্যারিয়ার ভেঙে যাবে, অর্থাৎ এরা 3 জন শর্ট সার্কিট হয়ে যাবে। কি হয়ে যাবে, সরি শর্ট হয়ে যাবে, শর্ট সার্কিট কেন বলছি, শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাওয়া মানে কি, যে এখানে শর্ট হয়ে যাওয়া না, এটা তো আইডিয়া না, শর্ট হয়ে যাওয়া মানে কি, আমি কি বুঝালাম, যে এখানে যেটা ছিল এদের 0.7, এখানে এদের কত 0.7 ভোল্টেজ হবে, এদের কত 0.7 ভোল্টেজ, ঠিক আছে, তখন 0.7 ভোল্টেজটা কাজ করবে। তাহলে এখন যেহেতু এই 3টা ডায়োড এখন ফরওয়ার্ড হয়ে গেল, যখন ইনপুট 2.1 দিছি তখন 3টা ডায়োড কি হয়ে গেছে, আমাদের কাজ করা শুরু করবে। তার মানে কি এখন ভি আউটপুট ইকুয়াল টু 2.1, কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আবার 2 পয়েন্টের নিচের দিকে নামছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তার মানে এখান থেকে এই পর্যন্ত 2.1 চলতেছে। আবার যখন 2.1 এর নিচে চলে যাবে ইনপুট সাপ্লাই, তখন আবার ইনপুটও যা আউটপুটও সেম হবে। কারণ ভাই বুঝতে পারছেন? জি ভাই। এখানে আরেকটা ম্যাথ আছে, আপনাদের আমি ওই এর সময় পড়াবো, ঠিক আছে, নাম কি জানো, ওই রেকটিফায়ারে তো আপনাদের বেসিক ক্লাস করাইছি, অনেক খুব ভালোভাবে বেসিক ক্লাস, ওর উপরে বেসিক হয় না, ওখানে বেসিক ওখানে ক্লিয়ার করে দিছি, ওখানে বলে দিছি কিন্তু সবকিছু। তারপর আবার বলতেছি যে ডাউটটা কতটুকু অ্যাক্টিভ হবে, ঠিক আছে, মানে যে ডাউটটা অন হলো কত সময় অন হলো, ডাউটটা কত সময় অন হলো, বা ডাউটের যে অনটা হইলো ওই অন সময়ের কি অ্যাঙ্গেলটা কত, এরকম একটা ম্যাথ কিন্তু আসছে। ম্যাথটা আসলে একটু জটিল দেখা, ঠিক আছে, কিন্তু আমি আপনাদের দেখাইছিলাম যে কিভাবে বের করবো, ওই যে ইন্ডিকেশন দিয়ে শুরু বিন্দু শেষ বিন্দু দেখাইছি, তারপরে ম্যাথটা করা যাবে।
ওটা একটু জটিল টাইপের, কিন্তু করতে গেলে কিন্তু জটিল না। আমরা যেভাবে প্রমাণ করছি রেকটিফায়ারের সেম ভাবে ওটা করলেই হয়ে যাবে। ওটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখন যাবো হচ্ছে 3 নম্বর 4 নম্বর যেটা 4 নম্বর, এটা কঠিন ম্যাথ ছিল না, এটা সহজ ম্যাথই ছিল। এখানে একটা এক্স সি, এখানে একটা সি ছিল, 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 সি 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 সি। আচ্ছা, ইটি মানে ইনপুট ভোল্টেজ কত আছে? 14 sin 250 আইটি। ইন আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট কত আছে? 25 cos 250। এখন কথা হচ্ছে এখানে যে সি 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 সব সি সি দেওয়া আছে, এই সি মানে কি? এটাও সি, এটাও সি, এটাও সি, এটাও সি, এটাও সি, অর্থাৎ প্রত্যেকটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স সমান। প্রত্যেকটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত? সমান। তাহলে এখানে যদি এক্সি ধরি, এটাও এক্সি, এটাও এক্সি, এটাও এক্সি, এটাও এক্সি, সবগুলো কি এক্সি, তাহলে টোটাল জেড কত হবে আমাদের? টোটাল জেড, সার্কিটের টোটাল জেড, এটার সাথে এটা কি যোগ, অর্থাৎ 2xc 2xc প্যারালাল xc 2xc প্যারালাল xc। এখানে আর কোনো রেজিস্ট্যান্স নাই বা ইন্ডাক্টেন্স নাই, তাই আমি মাইনাস দিলাম না, ঠিক আছে? আচ্ছা, xc এটার সাথে এটাও প্যারালাল, তাহলে আমি একবারে করে দিই, ঠিক আছে? 2xc প্যারালাল xc যোগ xc, 2xc প্যারালাল xc যোগ xc। তাহলে আমাদের এখান থেকে কত আসবে? আচ্ছা, 2 প্যারালাল 1 বের করি, 2 প্যারালাল 1 প্যারালাল 1 যোগ 1, 7/5 কত হলো তাহলে? 7/5xc, 7/5xc হলো, ঠিক আছে? 7/5xc। আবার যেটি ক্যাপাসিটর সিরিজে থাকলে প্যারালাল না হয়? আমি তো ক্যাপাসিটর নিয়ে করলাম না, আমি ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স নিয়ে করলাম না, এক্সি ধরে করছি না, কারণ আমরা একটা জেড পাবো, এই দুজনের ভাগফল থেকে জেড পাবো না, সেজন্য আমি এক্সি দিয়ে আগে থেকে করছি। ওইভাবে করলেও পাবো, ওইভাবে করে একটু আবার অল্টার করতে হবে, ঠিক আছে? তাই ওইভাবে গেলাম না, সরাসরি এক্সি দিয়ে করলাম। তাহলে জেড টি ইকুয়াল টু আমার কি? ইটি বাই আইটি। তাহলে ইটি কত? 14 ভাগ আইটি কত? 25। অ্যাঙ্গেল নাই, এটার অ্যাঙ্গেল নাই, তাহলে এখানে কত হবে? এই cos আর sin দিয়ে না কিন্তু এখানে আবার, ঠিক আছে? অ্যাঙ্গেল আমরা পরে দেখতেছি, আর এখানে দেখি না। আচ্ছা, না অ্যাঙ্গেল হবে, ওয়েট, কারণ এই দুইটা আলাদা আছে না, তো এখানে চেঞ্জ করে দিতে হবে। আইটিটাই চেঞ্জ করি, কত আছে? 25 cos 250t। তাহলে এখন কি নিতে হবে? সাইন নিতে হবে। কেন সাইন নিতে হবে? কারণ যখন আমরা ওয়েভটা মিশাবো বা ওয়েভটা নিয়ে কাজ করবো, ভোল্টেজ এবং কারেন্ট, তখন কারেন্ট এবং ভোল্টেজ ওয়েভ কি হতে হবে? সেম থাকতে হবে। তাহলে এটা সাইন আছে, এটা কস, তাহলে এমন তো হবে না, দুইটাকেই হয় কস অথবা দুইটাকেই সাইন নিতে হবে। আমরা জানি সাইন থিটা প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কস থিটা, ঠিক আছে? তার মানে কস থেকে সাইন আসলে আরো 90 ডিগ্রি যোগ করতে হবে। তাহলে নেই 25 সাইন 250t প্লাস 90 ডিগ্রি, তাহলে হয়ে যাবে দেখো। তার মানে 14 অ্যাঙ্গেল অফ 0, 25 অ্যাঙ্গেল অফ 90। তাহলে কত হচ্ছে এটা? 14 বাই কত? 25, 0.56 অ্যাঙ্গেল অফ -90, অ্যাঙ্গেল অফ কত? -90, অর্থাৎ এটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটিভ নিতে হবে, আমরা তো আগে থেকেই দেখছি ক্যাপাসিটর না, কোনটা তো মাইনাসে আসতেই হবে। যাক, এটা মান দেই আমরা, রেক্টাঙ্গুলার মান নিই, রেক্টাঙ্গুলার মান নিলে কি ওটাই হবে 0 0.56, ঠিক আছে? তার মানে এটা মানে কি? এখানে কি পেলাম আমরা? xc পেলাম। কি পেলাম? xc। তাহলে zt ইকুয়াল টু কত xc পেলাম? 0.56, ঠিক আছে? মানে এখানে শুধু xc আছে আর রেজিস্ট্যান্স নাই। সময় শেষ না?
আচ্ছা এখন তাহলে কত পেলাম x ইকুয়াল কত 0.56 আর z ইকুয়াল তো এটা পেলাম তাহলে আমরা এখন কি লিখতে পারি 7/5xc ইকুয়াল টু 0.56 তাহলে x ইকুয়াল কত পেয়ে যাবো এখান থেকে আমরা পেয়ে যাবো 0.56 গুণন 5 ভাগ কত 7 2.5 কত পেলাম না তাহলে 2.5 0.4 ওহম ঠিক আছে কত পেলাম 0.4 ওহম একটু ওয়েট মোবাইল একটু ওয়েট একটু ওয়েট আচ্ছা কারো কোনো সমস্যা আছে ম্যাথটাতে কারো কোনো সমস্যা আছে ম্যাথটাতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি ও একটু ওয়েট এর মানে লিখে করছি এটা তো মিলিয়ন দেওয়া ছিল ঠিক আছে প্রশ্ন এটা মিলিয়ন দেওয়া ছিল তাহলে আমাদের এটা কি হবে 0.5 কিলো হবে ঠিক আছে কিলো হবে তাহলে এখানে কি কিলোটাতে এখানে 560 তাহলে 560 দিলে এখানে 400 হয়ে যাচ্ছে হ্যাঁ 400 তাহলে x আমরা এত পেলাম আর কি বের করতে বলছে c আর বলছে c ইকুয়াল কত তাহলে x ইকুয়াল আমরা কি জানি 1/2/fc সুতরাং এখান থেকে c ইকুয়াল কত পাবো 10 মাইক্রোফ্যারাড কারণ 2/f এর মান তো দেওয়া আছে 250 2/f এর মান কত দেওয়া আছে 250 তাহলে কি 1/250 গুণ 400 হ্যাঁ 10 মাইক্রোফ্যারাড আচ্ছা কারণ সমস্যা থাকলে বলি না হলে মুছে দেব আচ্ছা মুছে দিলাম লাস্ট ম্যাথ এরকম একটা ম্যাথ কিন্তু সম্ভবত অপটিমামে দেখছিলাম শুধু আর দেওয়া সেটাতে করো আর দিয়ে মানে প্রত্যেকটা মানে সেম লাস্টের জেনারেটর যদিও ইজি কি বলছে যে শান্ট জেনারেটর একটি শান্ট জেনারেটর ভোল্টেজ কত 250 একটি শান্ট জেনারেটরের ভোল্টেজ কত 250 এবং পাওয়ার কত 25 কিলোওয়াট এবং আর্মেচার কত 0.06 আর্মেচার কত 0.06 ঠিক আছে তাহলে আর্মেচার এবং রেজিস্ট্যান্স কত শান্ট রেজিস্ট্যান্স কত 100 ওহম বলছে কি শান্ট জেনারেটরে 250 ভোল্টেজ বলছে কি একটি শান্ট জেনারেটরে 250 ভোল্টেজ 25 কিলোওয়াট ও 0.6 ও কি 0.6 আর্মেচার রেজিস্ট্যান্স বিশিষ্ট এবং শান্ট জেনারেটর যেহেতু শান্ট রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 100 ওহম দেওয়া আছে তাহলে রেজিস্ট্যান্সটা কি জেনারেটর কি শান্ট জেনারেটর এই শান্ট জেনারেটর ঠিক আছে রেজিস্ট্যান্স কত 0.06 এটা কত 100 ঠিক আছে লোড ভোল্টেজ কত বা টার্মিনাল ভোল্টেজ কত 250 আমাদের এখান থেকে কি বের করতে বলছে আর্মেচারে উৎপন্ন পাওয়ার কত আর্মেচারে উৎপন্ন পাওয়ার অর্থাৎ PG ওয়াট তাহলে PG মানে কি PG মানে আমরা জানি যে E গুণন I ঠিক আছে এই যে E যেটা E গুণন I
তাহলে এখন আমাদের কি লাগবে, ই বের করতে হবে এখন। তাহলে ইটা বের করি, তার আগে আইএল টা বের করি। আইএল টা কি হবে, আইএল ইকুয়াল টু 25 গুণন 1000 ডিভাইড বাই 250। তাহলে কত হবে, 25 গুণন 1000 ডিভাইড বাই 250, 100 এম্পিয়ার। 100 এম্পিয়ার। তাহলে এদিকে কি শান্ট কারেন্ট, তাহলে শান্ট ও লোড কারেন্ট উল্টা হয়েছে, লোড কারেন্ট এই দিকে, এটা তো মোটর। তাহলে ISH ইকুয়াল টু কত হবে, এর ভোল্টেজও সেম, তাহলে 250 ভাগ 100, 250 ভাগ 100, 2.5 এম্পিয়ার। তাহলে আর্মেচার কারেন্ট ইকুয়াল টু কত হলো, 102.5 এম্পিয়ার। তাহলে আমাদের ইজি ইকুয়াল টু কত হবে, 250 যোগ 102.5 গুণন 0.06, 250 যোগ 102.5 গুণন 0.06, 256.15 ভোল্টেজ। তাহলে পিজি ইকুয়াল টু কি, ইজি গুণন আই, তাহলে গুণন 102.5, 26,255.375 ওয়াট অ্যান্সার। দেখেন কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারি, ম্যাথটাতে কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারি। শান্ত ভাই, ভাই আসি। আচ্ছা, এটা তো মনে প্রশ্ন নাই, এটা তো একদম ইজি, তাই না? ভাই হ্যাঁ, 1 মিনিট, অন্য টপিক হলে 1 মিনিট আমি রেকর্ড অফ করবো, তারপরে এই টপিক হলে কোনো কিছু বলি, এই টপিকে কোনো কারো কোনো কথা থাকলে বলি, আর এই টপিকে কারো কোনো কথা না থাকলে আমি আগে রেকর্ড অফ করি, তারপর অন্য কথা বলি। এই টপিকে কোনো কথা আছে, এই ম্যাথে কারো কোনো কথা আছে? না ভাই কোনো কথা নাই। আচ্ছা ভাই এই টপিকে একটা কথা ছিল। আচ্ছা, ওয়েট আগে এটা